নমস্কার সকলকে। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আহ এবং আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন। আজকে আমাদের বাংলার দ্বিতীয় ক্লাস হতে চলেছে। আহ সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ক্লাসেস। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে, আমার ক্লাসে। আজকে আমাদের আপার প্রাইমারির একটি ক্লাস। আপার প্রাইমারি যেটি মার্চ মাসে 2026-এ হতে চলেছে। প্রত্যেক দিনের মতো আমি প্রত্যেক দিন যেরকম কথাগুলো বলে থাকি, কিছু কথা বলবো, বলার পরে আপনাদের ক্লাসটা আমি করাবো। ছোট ছোট করে ক্লাস করানোর চেষ্টা করছি। আশা করছি প্রত্যেকের ক্লাসগুলো হেল্পফুল বলে মনে হচ্ছে বা কাজে আপনারা লাগাতে পারছেন। কাইন্ডলি বলবো, রেকর্ডেড ভার্সনের ক্লাসেস বলে ধীর গতিতে দেখবো বা দেখে সেটাকে ফেলে রাখবো, আমি কিছু নোট ডাউন করবো না, বা এখনো তো আমার হাতে অনেকটা সময় আছে, এরকম কাইন্ডলি কেউ করবেন না, ঠিক আছে? আমি আগে একটু নিজের পরিচয় এবং চ্যানেলের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি নন্দিতা ঘোষ। আমার চ্যানেলের নামও নন্দিতা ঘোষ, পুরো নামটি হচ্ছে বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। অবশ্যই এই মুহূর্তে আমরা যে ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছি সেটি হচ্ছে ডাব্লিউবি আপার প্রাইমারি 2026-এর একটি ক্লাস। এছাড়া আমার চ্যানেলে, অর্থাৎ নন্দিতা ঘোষ নামক চ্যানেলে যে কাজগুলি চলছে আরো পাশাপাশি, সেগুলো হচ্ছে ক্লার্কশিপের ক্লাস। এই সম্পূর্ণ ক্লাসেস যেগুলো যাচ্ছে, এগুলো আপনাদের যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত কন্টিনিউ করা হবে। এবার এই কন্টিনিউর একটা নিয়ম তো থাকবে, অবশ্যই নিয়মটা রয়েছে। আমরা একটু সেই নিয়মটার দিকে প্রত্যেক দিনের মতো বলবো। আমরা সোম, বুধ, শুক্র সপ্তাহে 3 দিন আমি আপনাদের ফ্রি ক্লাসেস নিয়ে থাকি। কোথা থেকে ক্লাসেস নিয়ে থাকি? ইউটিউবে নিয়ে থাকি, দুপুর 2টোর সময় নিয়ে থাকি, কিন্তু ফ্রি অফ কস্ট নিয়ে থাকি, উইদাউট এনি পিডিএফ নিয়ে থাকি, এবং দুপুর 2টোর সময় নিয়ে থাকি। একটু আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দিই বিষয়টাকে। যারা নতুন আছেন, যাদের বুঝতে অসুবিধা হয়, যদি কোনো কারণে যদি বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য প্রত্যেক দিনই আমি ক্লাসে কাজগুলো বলি, কিভাবে ক্লাস হচ্ছে এবং কিভাবে আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন। দুটোর জন্য প্লেলিস্ট তৈরি করা হয়েছে, মাথায় রাখবেন। বাংলার সিডিপির এবং ক্লার্কশিপের বাংলার জন্য আলাদা আলাদা করে, আপার প্রাইমারির জন্য আলাদা, ক্লার্কশিপের বাংলার জন্য আলাদা, ক্লার্কশিপ বলছি, আপার প্রাইমারি বাংলার জন্য আলাদা 3টে পিডিএফ এই মুহূর্তে আপনি দেখতে পারবেন। আরো বিভিন্ন পিডিএফ গুলো এই চ্যানেলে রয়েছে, যেমন এসএলএসটি বিষয় পিডিএফ রয়েছে, সিডিপির বিষয়ে কিছু পিডিএফ রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন যদি আপনাদের কাজের বলে মনে হয়। অবশ্যই বাংলার ক্ষেত্রে যারা দেখবেন, তাদের গ্রামাটিক্যাল বিষয়গুলো অবশ্যই দেখতে হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওই প্লেলিস্ট গুলো আপনাদের হেল্প করবে। চ্যানেলটা খুব বেশি দিনের নয়, তো আপনাদের সঙ্গে অবশ্যই প্রয়োজন। অবশ্যই দেখবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে কিরকম লাগছে। কি কি বার ক্লাস হচ্ছে? 3 দিন সপ্তাহে ক্লাস হচ্ছে, ফ্রি অফ কস্ট আমরা ক্লাসগুলো কন্টিনিউ করছি। এবং সোমবার দিন আপনাদের সিডিপি ক্লাস হচ্ছে, বুধবার দিন আপনাদের বাংলা ক্লাস হচ্ছে। মাথায় রাখবেন এই বাংলাটি আর দ্বিতীয় যে বাংলাটি বলবো আমি, সেই দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? বুধবারে যে বাংলাটি হচ্ছে, এটি আমাদের ক্লার্কশিপের ওপর হবে, ঠিক আছে? ক্লার্কশিপের ওপর হবে। শুক্রবার দিন যে বাংলা ক্লাসটি হচ্ছে, আমার বোর্ডে হাত লাগলে একটু সমস্যাটা হয়, আহ এটা বাংলা হবে, কিন্তু এটা ইউপি অর্থাৎ আপার প্রাইমারির ওপর হবে। এই যে সিডিপি ক্লাসেস গুলো দেখছেন, এগুলো আপার প্রাইমারি পরীক্ষাকে সামনে রেখে হচ্ছে। এবং এখানে আপনার থিওরি সহিত পেডাগজি বা অন্যান্য প্রত্যেকটা বিষয় যেটা আপনার সিডিপির ক্ষেত্রে বা যে কোনো ধরনের টেট পরীক্ষার জন্য আপনার প্রয়োজন, সেই প্রত্যেকটি বিষয়কে ফুলফিল হয়ে থাকে। অনেকের মনে হতে পারে আমি সামনে সিটেট দেব, বা আমি সামনে ডাব্লিউবি প্রাইমারি টেট দেব, বা অনেকের মনে হতে পারে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে এখন একটা এসটেটের পরীক্ষার একটা বিষয় রয়েছে, সেখানে টিচিং অ্যাপটিটিউড নামে একটা বিষয় রয়েছে। এই প্রত্যেকটা বিষয় পেডাগজি সেকশনে একই ভিত্তিভূমিতে দাঁড়িয়ে থাকে, এবং এই প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে আপনার এই ক্লাসগুলো দেখা বাঞ্ছনীয় যদি আপনি পরীক্ষাটি কোয়ালিফাই করতে চান। মাথায় রাখবেন, সিটিপি কেবলমাত্রই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি নয়, এটি কেবলমাত্র একটি সাবজেক্টের 30 মার্কস পড়ানো। যারা টিচিং লেভেলে পরীক্ষা দেবেন বা ভবিষ্যতে পরীক্ষা দেবেন বলে ঠিক করছেন, বা দেননি, এখনো ফর্ম ফিল আপ করেনি বা প্রিপেয়ার করেনি, তারা প্রত্যেকে আশা করি প্রিপেয়ার করছেন। কারণ আদালত থেকে রীতিমতো একটা নিয়ম দিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি টেট পরীক্ষা না পাস করে থাকেন, তাহলে আপনি টিচিং লেভেলের জন্য এলিজিবল একজন পার্সন না, যদি আপনি অনগোয়িং এখনো পর্যন্ত চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রেও। তো প্রত্যেকের ক্ষেত্রে ক্লাসেস গুলো ইম্পর্টেন্ট। খুব ভালো করে থিওরি সেক্টর বুঝুন,
খুব ভালো করে পেডাগজি সেক্টর বুঝুন, কারণ ওই 30 মার্কসের যে সিডিপি চ্যাপ্টারটা আপনি পড়ছেন সেটা আপনার প্রত্যেকটা সাবজেক্টে কাজে আসবে। অর্থাৎ সেখানে আপনি বাংলা দিন, হিন্দি দিন, ইংরেজি দিন, এসএসটি দিন বা সায়েন্সের কোনো বিভাগ দিন না কেন, সেটা প্রাইমারি ক্ষেত্রে যেরকম ঠিক, আপার প্রাইমারি ক্ষেত্রে সেরকম ঠিক, স্টেট লেভেলে টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে যেরকম ঠিক, বা অন্যান্য উঁচু লেভেলের ক্ষেত্রে আমরা টিচিং অ্যাপটিটিউড নামে একটা সাবজেক্টকে দেখতে পাই। সেটার ডেভেলপমেন্ট বা স্টার্টিং এর জায়গা কিন্তু এটা। ঠিক আছে? যেমন আপনার মনে হতে পারে আপার প্রাইমারি লেভেল কি প্রাইমারিকে হেল্প করতে পারে, বা প্রাইমারিকে আপার প্রাইমারিকে হেল্প করতে পারে, দুটো সিলেবাস তো আলাদা হওয়া উচিত। একেবারেই আলাদা নয়। একই সমগোত্রীয় জিনিসের কেবলমাত্র কোয়েশ্চেনের মানদণ্ড পরিবর্তিত হয়। ঠিক যেমন করে যারা আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থেকে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ বা আমাদের ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষাগুলো দিয়ে থাকেন, বা পুলিশ এসআই এর মতো পরীক্ষাগুলো দিয়ে থাকেন, সেখানে ডেসক্রিপটিভ লেভেলের পরীক্ষার মধ্যে পার্থক্য কি বলুন তো? যখন আপনাকে ডেসক্রিপটিভ লেভেলে পার্থক্যটা দিচ্ছে তখন কোয়েশ্চেনের মানে স্ট্যান্ডার্ডের পার্থক্যটা তৈরি হয়, তাই তো? একটা মিসলেনিয়াস স্টুডেন্টস তারাও জানে যে আমি একটা মাল্টিপল ডিভিশনে অফিসার লেভেলে পরীক্ষা দেব, ঠিক তেমনই ভাবে ডাব্লিউবিসিএস লেভেলে কিন্তু তখন তারা জানে তারা কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ লেভেলের পরীক্ষাটা দিচ্ছে। তার জন্য এই দুটোর মধ্যে স্ট্যান্ডার্ডিটির একটা পার্থক্য থাকে, চেয়ারের একটা পার্থক্য থাকে, নাম্বারের একটা পার্থক্য থাকে, তথাকথিত ভাবে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডের একটা পার্থক্য তৈরি হয়। কিন্তু সেটা কখনোই থিওরির জায়গা থেকে হয় না। মাটির ওপরে আপনি চারতলা বিল্ডিংও দাঁড় করাতে পারেন, একটা মাটির কুঁড়ে ঘরও দাঁড় করাতে পারেন, একটা সাধারণ মধ্যবিত্তের একতলা বিল্ডিংও দাঁড় করাতে পারেন। তো ডিফারেন্সটা আপনার ক্যাপাবিলিটির ওপর, আপনি যেটা চুজ করছেন তার উপর, আপনি যেটাকে করতে চাইছেন তার উপর ডিপেন্ড করছে, কিন্তু মাটিটা কিন্তু সেম। এর ওপর আপনি কিভাবে তৈরি করবেন, কতটা তৈরি করবেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে? অর্থাৎ আপনি কোন পরীক্ষা দেবেন তার উপর ডিপেন্ড করছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম যে আপনি যদি চাইল্ড ডেভেলপমেন্ট পড়ে থাকেন আমার এই ক্লাসের থেকে বা এখান থেকে বা যেখান থেকেই পড়ে থাকুন না কেন, সেগুলো অল ওভার ইন্ডিয়াতে যত টিচিং এক্সাম আছে সেই প্রত্যেকটি এক্সামকে কভার আপ করে। তাই থিওরিটাকে খুব ভালো করে শিখুন, পেডাগজিকে বুঝতে শিখুন। কারণ পেডাগজি, বারবার করে বলবো, যারা নতুন দেখছেন তাদের জন্য, যারা পুরনো তাদের জন্য, যারা আপকামিং দেখবেন তাদের প্রত্যেকের জন্য বলবো, মাথা ঠান্ডা রেখে পেডাগজিকে বোঝার চেষ্টা করুন। পেডাগজি আপনার মুখস্থ বা রোড মেমোরাইজেশন নয়, আপনাকে সেটা বুঝতে হবে, আত্মস্থ করতে হবে। আমি অনেকগুলো কথা ক্লাসের শুরুতেই বলি, এবং ক্লাসের দেখবেন পরিমাণটা অনেকটা ডিউরেশনটা কম থাকে, তার একটাই কারণ আমি যেন প্রথমত আপনাকে আন্ডারস্ট্যান্ড বা আপনার আহ কি বলবো আপনার উদ্দেশ্যগুলো সম্পর্কে ক্লিয়ার থাকতে পারি, যে আপনি কি কারণে ক্লাসটা করছেন এবং এই ক্লাসটি করার জন্য আপনার কোন কোন বিষয় ফুলফিল হবে। তো সেইটুকুনি ক্লিয়ার রাখবেন সব সময়, মানে উদ্দেশ্যটা, এইমটা ক্লিয়ার রাখা প্রয়োজন, অবজেক্টিভস ক্লিয়ার রাখা প্রয়োজন। তো সেটা ক্লিয়ার রাখবেন, ঠিক আছে? এবং যাদের এগুলো নেই তারা তো অবশ্যই দেখবেন না, ক্লার্কশিপ যারা পরীক্ষা দিচ্ছেন, ক্লার্কশিপের ক্ষেত্রে মিসলেনিয়াস বা অন্যান্য পরীক্ষাগুলো তার সমগোত্রীয়, সেই পরীক্ষার জন্য ক্লার্কশিপের ক্লাসেস গুলো দেখতে পারেন, অবশ্যই বাংলা মেন্স এর ক্লাস দেখতে পারেন। অনেকের মনে হতে পারে এই ক্লাসেস গুলো কি কন্টিনিউ করা হবে? এই 3 দিন ক্লাস হবে। ক্লার্কশিপ পরীক্ষা যতদিন না হচ্ছে, ক্লার্কশিপে ঠিক এভাবেই বুধবারে বাংলায় একটি রেকর্ডেড ভার্সনের ক্লাস প্রত্যেকদিন দুপুর 2টোর সময় যাবে, প্রত্যেকদিন বলতে প্রত্যেক সপ্তাহে বুধবার দিন রেগুলারলি কন্টিনিউ করা হবে। আর সিডিপি এবং বাংলার যে ক্লাসটি আছে, যেটি আপার প্রাইমারি বা কোনো স্টেট পরীক্ষাকে সামনে রেখে যেগুলো চলছে, মূলত আপার প্রাইমারি আমরা এই মুহূর্তে ধরছি, সেই ক্লাসেস গুলো যতদিন না আপনার আপার প্রাইমারি পরীক্ষা পড়ছে, অর্থাৎ লাস্ট ইয়ার বলছি, আপকামিং যে ইয়ার রয়েছে মার্চ মাস পর্যন্ত আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। ঠিক আছে? আশা করছি ক্লিয়ার সকলের কাছে। আরেকটা বিষয় ক্লিয়ার, আমাদের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই, কাইন্ডলি এটা মাথায় রাখবেন। আমি নির্দিষ্টভাবে কোনো পেড ব্যাচ চালাই না। আপনাকে যদি শিখতে হয়, আপনি একটু আমার প্রতি যারা ভরসা রাখেন বা আমাকে যারা চেনেন বা নতুন করে চিনছেন, তাদেরকে আমি এইটুকুনি রিকোয়েস্ট করব যে একটুখানি ধাতস্থ হয়ে বসবেন, একটুখানি আমাকে সময় দেবেন। আমি অল্প পড়াই, বাট যেটুকুনি পড়াই কোয়ালিটি বেসে পড়াই। কোয়ান্টিটিতে হয়তো পরিমাণটা আপনি এতটা নোট পাবেন না, কারণ আমি নোট প্রোভাইড করিই না আপনাদের। তো আপনাকে রাইটিং এ কাজ করতে হবে এবং বোঝা অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এ কাজ করতে হবে। আপনার মনে হতে পারে এতে কি পরীক্ষা কোয়ালিফাই করা সম্ভব? আমি নিজে মোটামুটি ভাবে যত ধরনের টেট পরীক্ষা হয়, সিটেট পরীক্ষা হয়, আমি সমস্ত কিছু কোয়ালিফাই, এবং আমি ইউটিউব দেখে পড়েছি। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, যাদের কাছে 1000 টাকা, 1900 টাকা বা 900 টাকা, বা আর যেগুলো পেইড ব্যাচের সেকশন গুলো হয়, মনে হয় যে একটু এক্সপেন্সিভ বলে মনে হচ্ছে, বা ফোনে 200 টাকা রিচার্জ করা যাদের কাছে এক্সপেন্সিভ বলে মনে হয়,
ক্লাসেস গুলো শুধুমাত্র তাদের জন্য। অবশ্যই যাদের হেল্প লাগলে তারা তো করতেই পারেন। অনেকে আমাকে পেইড ব্যাচের কথা জিজ্ঞেস করেন। এই মুহূর্তে আমার কাছে সাফিসিয়েন্ট এলিমেন্টস নেই যেগুলো দিয়ে আমি একটা পেইড ব্যাচকে মানে কন্টিনিউ করতে পারি। এটা একটা সত্যি কথা একেবারে। তো সেখানে দাঁড়িয়ে আমি পেড ব্যাচ খুলছি না, বা পরবর্তীকালে আমার চ্যানেলের তরফ থেকে পেড ব্যাচ আসবে কিনা এটা একটা বড় প্রশ্নপত্র। ঠিক আছে, আমি আপনাকে এটুকুনি আশ্বাস দিতে পারি, এখানে যে ক্লাসেস গুলো করা হবে সেই ক্লাসেস গুলো দেখে আপনি একটি ক্লার্কশিপের পরীক্ষা, একটি মিসলেনিয়াস এর পরীক্ষা, একটি টেট পরীক্ষা, সেটি যে কোনো টেট, সেন্ট্রাল লেভেলের বলুন, প্রাইমারি লেভেলের, আপার প্রাইমারি লেভেলের, স্টেট লেভেলের, এই প্রত্যেকটি পরীক্ষা আপনি কোয়ালিফাই করতে পারেন। এইটুকুনি আমি আপনাকে আশ্বাস দিতে পারি একেবারে পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। সো কন্টিনিউ করা যাক। আজকে অনেকটা কথা বললাম। সমস্ত ক্লাসেস গুলো রেকর্ডেড ভার্সনে যাচ্ছে, চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে লাইভ ভার্সনে আসার। শুরু করা যাক, ঠিক আছে? দুপুর 2টোর সময়, প্রত্যেক দিন দুপুর 2টোর সময়, সোম বুধ শুক্র রেকর্ডেড ভার্সনে ক্লাসগুলো দেখবেন। অবশ্যই জানাবেন কেমন লাগছে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের বাংলা পেডাগজির উপর ক্লাস। বাংলা পেডাগজিকে কেউ শুধুমাত্রই মনে করবেন না যে সেটা কেবলমাত্র কোনো একটা পাঠের দেখানোর বিষয়। আমি চলে আসছি সরাসরি টপিকে। আজকে আমাদের বাংলা পেডাগজি ক্লাস এবং বাংলা পেডাগজির 2য় নম্বর ক্লাস। এখানে আমরা কি কি শিখবো? বাংলাকে বুঝতে শিখবো। বাংলার মধ্যে পেডাগজিক্যাল কি কি বিষয় থাকতে পারে, অর্থাৎ মনস্তত্ত্ব কি করে থাকতে পারে। আমরা একটা সাহিত্যকে বুঝতে মনস্তত্ত্বের প্রয়োজন, অনেকের মনে প্রশ্ন হতে পারে। একটা ব্যাকরণকে বোঝার জন্য মনস্তত্ত্বের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন বলুন তো? এই যে এতদিন ধরে যে আমরা কারকটা বুঝতে পারলাম না, এই যে সহজ ভাষায় এখন যে আমি 10 মিনিটে কারককে বোঝাতে পারি কাউকে, বা 10 মিনিটে আমার সামনে বসে একটা স্টুডেন্ট কারককে বুঝতে পারে। আমি টু বি ভেরি অনেস্ট, আমি ইউনিভার্সিটি কোয়ালিফাই করা একজন, মানে পাস ঠাস করে আসা একজন স্টুডেন্ট ছিলাম। তো আমার ইউনিভার্সিটি কেউ কিছু মনে করবেন না, এটা আমি আমার ব্যক্তিগত জায়গা ক্লিয়ার করছি। এটা অনেকের সাথে হয়তো হয় বা নাও হতে পারে, তাদের তাদের ধাতস্থ ক্ষমতা হয়তো বেশি ছিল, বাট আমি যখন ইউনিভার্সিটি কোয়ালিফাই করি তখনও আমার কাছে না কারক বিষয়টা ক্লিয়ার ছিল না। এটা আমার ফল্ট হতে পারে, আমার শিক্ষা ব্যবস্থার ফল্ট হতে পারে। এই ফলটা যেন আপনার মধ্যে না থাকে। এখনকার এডুকেশন সিস্টেম অনেক বেশি উন্নত, আমরা অনেক কিছু বুঝি এবং অনেক কিছু স্বীকার করার ক্ষমতা আমাদের কাছে আছে। এই যে স্বীকৃতির ক্ষমতাটা না আগেকার দিনে স্টুডেন্টরা বা টিচাররা দিতেন না, আমরা দিতে জানি। এবং আমরা চাইবো যেই জায়গাটা আমাদের সমস্যা হয়েছে, আমরা চাইবো পরবর্তী জেনারেশনের জন্য সমস্যা না হয়। এই যে আমি যে বুঝতে পারলাম না, এটা আমার মধ্যে সমস্যা হতে পারে বা আমার সিস্টেমের মধ্যে সমস্যা হতে পারে, আমি টিচারকে দাগাচ্ছি, বা তার মধ্যে সমস্যা থাকতেই পারে, ঠিক আছে? কিন্তু এই যে এত বছর ধরে জিনিসটা চাপা রয়ে গেল, এটা একটা সমস্যা। যখন আপনি বাংলা পড়ছেন, বাংলা ব্যাকরণকে কোনো একজন স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করছেন, তখন নির্দিষ্ট কিছু বিষয় আপনাকে ফলো করতে হয়। সেই ফলোর বিষয়গুলো আপনারা প্রত্যেকেই টিচার হতে চলেছে, সেগুলো আপনাদের জানা প্রয়োজন। কারণ যখন আমরা একটা ভাষাকে শিখি, তার প্রপার উচ্চারণ করা প্রয়োজন, তাহলে সঠিক বানানটা জানা যায়। আমাদের ভাষা সমৃদ্ধ হয় যত আমরা লিখবো, সে বিষয়ে কথা বলবো, তার জন্য প্রয়োজন। আমরা একটা বাচ্চার সঠিকভাবে মনোভাবকে প্রকাশ করার জন্য তাকে ভাষা শেখাই, তার জন্য প্রয়োজন। এই প্রত্যেকটা বিষয়ের জন্য আপনার ভাষার পেডাগজি জানা প্রয়োজন। কি করে আপনি একটা বাচ্চাকে ভাষা শেখাবেন, সেই ভাষা শিখলে বাচ্চা কি কি দিকে উন্নত হবে, সেটাও আপনার জানা প্রয়োজন। তাই আমরা আজকে ভাষার ওপর কাজ করব। আগের দিনের 1 নম্বর ক্লাসটা আশা করছি প্রত্যেকে দেখেছেন। সেখানে আমরা শিক্ষণ অর্থাৎ লার্নিং, টিচিং এবং অ্যাকুইজিশন, যেখানে গ্রহণ সম্পর্কে কিছু কথাকে আমরা দেখার চেষ্টা করেছিলাম। সেই গ্রহণের মধ্যে একটা দিক ছিল, সেটা হচ্ছে ভাষা। এবং তার সাথে সাথে আমরা একটা জিনিসকে দেখার চেষ্টা করেছিলাম, যে একজন শিশু বেড়ে ওঠার সাথে সাথে তার মনোভাবকে প্রকাশ করে ভাষার মাধ্যমে। এই ভাষা কখনো গিয়ে প্রকাশ ভঙ্গি ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। এই স্তরগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনি বাচ্চাকে ভাষা শেখাবেন, ভাষা শেখা কেন দরকার? কেবলমাত্র কি মনোভাব প্রকাশের জন্য? অবশ্যই তাই, মনোভাব প্রকাশের জন্য। হিউম্যান বিং অ্যাজ আ হিউম্যান বিং একজন প্রাণীর থেকে বা একজন জীবের থেকে কেন আলাদা বলুন তো? তার ভাষা আছে বলেই আলাদা। তার ভাষাই তাকে উন্নত করে, তার ভাষা তার মনোভাব প্রকাশে সাহায্য করে, ব্যক্ত করতে সাহায্য করে, যোগাযোগে সাহায্য করে এবং আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। এই প্রত্যেকটি বিষয় যখন কোনো একটা বিষয়ের মধ্যে রয়েছে, তার মানে সেটা কতটা ইম্পর্টেন্ট। এবং এই কারণেই আমরা কিন্তু বাচ্চাদেরকে ভাষা শিখিয়ে থাকি।
একদম ডে 1 থেকে সে কিন্তু ভাষা শিখতে শুরু করে। এই ভাষা আহ আমাদের বিজ্ঞানী চমস্কি মনে করছেন যে ল্যাড নামক একটি গ্রন্থি থেকে বা একটি স্থান থেকে এই ভাষা কিন্তু সরাসরি ভাবে বাচ্চা শিখতে পারে যখন সেটা মাতৃভাষা হয়। মাথায় রাখবেন, আগের দিন এই বিষয়টা একটু মনে করিয়ে যাই, কারণ কি বলুন তো, আমাদের ক্লাস ডিউরেশনে অনেকটা গ্যাপ রয়েছে। সপ্তাহে একটা দিনই আপনাদের বাংলার উপর কাজ করছি আমি, তার জন্য এক সপ্তাহ গ্যাপ আপনারা ভুলে যেতে পারেন। আমরা আগের দিন এরকম বিষয়টাকে দেখিয়েছিলাম যে ভাষা শেখার ক্ষেত্রে বা যে কোনো বিষয় শেখার ক্ষেত্রে দুটো দিক থাকে। একটা বিষয় আছে এরকম যেখানে দাঁড়িয়ে আমরা নিজে নিজে কোনো ভাষাকে শিখছি, নিজে থেকেই আত্মস্থ করতে পারছি, নিজে থেকে বলতে শিখে গেলাম, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা। এবং এই মাতৃভাষা যখন শিখছি সেটাকে আমরা না শেখার থেকে গ্রহণ বা আত্মীকরণ কথাটাকে বলছি, যেটাকে ইংরেজিতে অ্যাকুইজিশন বলে থাকি, ঠিক আছে? যখন আমি সাধারণ কোনো ভাষা বা দ্বিতীয় কোনো ভাষা শিখবো না, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়ে থাকে, আমরা শিখতেই পারি, আমাদের ইচ্ছে থাকতে পারে, বা কাজের প্রয়োজনে বা সমাজের প্রয়োজনে নিজেদেরকে আরো বেশি যুক্ত করার প্রয়োজনে বা জানার প্রয়োজনে আমরা কিন্তু কিছু ভাষা শিখতে পারি। সেটা কিন্তু আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। সেটা কিন্তু আপনি সরাসরি ভাবে আত্মস্থ করতে পারবেন না, সেটা তখন আপনাকে অর্জন করতে হবে। সেটি আপনার অর্জিত বিদ্যা, ঠিক আছে? অর্জন করতে হবে। এই যে শেখা, এটা কিন্তু লার্নিং এর মধ্যে পড়ে, লার্নিং এর মধ্যে পড়ে। এটাকে আমরা শিখন বলে থাকি। মাথায় রাখবেন, শিক্ষণের সাথে গোলাবেন না। এই দুটো বলার কারণ রয়েছে। আজকে আমরা ভাষা স্তরের উপর কাজ করব। বাচ্চা কিভাবে ভাষা শিখছে এটা আপনার জানা দরকার, এবং আহ কিভাবে ক্লাসে আপনার বাচ্চা ভাষার ব্যবহার করছে এবং কোন স্তরে বাচ্চা রয়েছে এটা আপনার বুঝতে কোথাও গিয়ে সাহায্য হবে, এবং তার উপরে আমাদের প্রশ্ন হবে, ঠিক আছে? তো আজকের আমাদের মূলত টপিক হচ্ছে কি, ভাষা স্তর, কিভাবে বাচ্চা ভাষা বলতে শিখছে। এর জন্য আপনাদের আগের দিন আমি একটা লিখিত বিষয়কে প্রেজেন্ট করেছিলাম। কিছুকে আমি মানে পয়েন্ট আউট গুলো ঠিকঠাক ভাবে হয়নি, তার জন্য আমি আজকে বিষয়টাকে লিখে আপনাদের জন্য প্রপারলি এনেছি। সেই বিষয়টা এরকম যে একেবারে 2 থেকে 3 মাস বয়স পর্যন্ত বাচ্চা এক ধরনের কথা বলতে শেখে, 3 থেকে 4 মাস বয়স পর্যন্ত তার স্টক অফ ওয়ার্ডস আলাদা হয়ে যায়, 12 মাস বয়সে আলাদা হয়, 24 বা 18 মাস বয়সে আলাদা হয়। তারপরে এই প্রাক প্রাথমিক পর্যায় থেকে প্রাথমিক এবং নিম্ন প্রাথমিক স্তরে যায়, ঠিক আছে? তো ভাষা স্তরের ক্ষেত্রে মনে রাখবেন বাচ্চা 3 ভাগে ভাষাকে কিন্তু শিখতে পারে। একেবারে প্রি প্রাইমারি লেভেলে শিখতে পারে, যেখানে একেবারে বাচ্চা সদ্যজাত থেকে উঠে দাঁড়ানো পর্যন্ত একটি পর্যায়কে আমরা দেখতে পারি। তারপর প্রাথমিক স্তরে, যেখানে বাচ্চা সাধারণত ভাবে কিছু বাক্যের কিছু শব্দের মাধ্যমে তার ভাষাকে উল্লেখ করতে পারছে, সেখানে আমরা বাচ্চার কাঠামোর উপর জোর দিচ্ছি, অর্থাৎ বাচ্চা কতটা সঠিকভাবে উচ্চারণ করতে পারছে, বাচ্চা বাচ্চা বর্ণকে উচ্চারণ করতে পারছে কিনা, স্বরবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণতে সঠিকভাবে ট্রান্সফার করতে পারছে কিনা। এগুলো প্রথম প্রথম না আপনাদের কাছে একটু জটিল বলে মনে হবে, এবং মনে হবে এগুলো কি পরীক্ষায় আসে। আপনি যখন কোয়েশ্চেন করবেন বা প্রিভিয়াস ইয়ারের আপনি যদি কোনো কোয়েশ্চেন দেখেন, সেটা সিটেটের বলুন, টেটের বলুন বা আপার প্রাইমারি লেভেলের বলুন, আপনি এই ধরনের প্রশ্ন দেখতে পারবেন। এবং নিম্ন প্রাথমিক লেভেলে না আমরা 11 থেকে ওই 14 বছরের বাচ্চাদের মধ্যে চলে যাই। এখানটা আমরা বাচ্চাকে না, আমরা ধরে নিই বাচ্চা যে টিনেজার লেভেলে পড়ে গেছে এবং বাচ্চা ভালোভাবে কোনো একটা বিষয়কে, জটিল বিষয়কে আত্মস্থ করতে পারে। এগুলো আপনারা সিডিপির সাথে যুক্ত করে পড়লে বিষয়টা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। সেই সময় বাচ্চাকে না আমরা ভাবনা করতে শেখাই, এবং বাচ্চার থিঙ্কিং লেভেল, ভাবনার জায়গা, স্তরের পার্থক্য থাকে। এই ভাষা কেবলমাত্র যে মুখ প্রচলিত হবে এমন কোনো কথা নেই। ভাষা কিন্তু দুভাবেও হতে পারে, নীরব ভাষা হতে পারে, কোথাও গিয়ে সরব ভাষা হতে পারে, এরকম 2 ধরনের 3 ধরনের হতে পারে। সাংকেতিক ভাষা হতে পারে, আপনারা জানেন যারা স্পেশাল চাইল্ড থাকে, যাদের কথা বলায় সমস্যা রয়েছে এরকম চাইল্ড, তারা মনের ভাব সাংকেতিকতার সাথে প্রকাশ করে। তার মানে কি হলো, ভাষা যে কেবলমাত্র কথায় প্রকাশিত হতে পারে এরকম কিন্তু নয়। আমি আপনাকে বলে বোঝাতে পারি, আমি আপনাকে অঙ্গি ভঙ্গি করে বোঝাতে পারি, বা কোথাও গিয়ে স্পিচিং একটা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, বা আপনাকে কিন্তু আমি তথাকথিত ভাবে যেভাবে আমরা করে থাকি ভাষার চর্চা সেভাবেও আমরা করতে পারি, ঠিক আছে? নীরবে কোনো ভাষার আমরা আত্মস্থ করতে পারি, সেটাও কিন্তু হতে পারে। এই প্রত্যেকটা বিষয় আমরা আজকে দেখবো। তার আগে দেখবো যে আহ এটা মাথায় রাখবেন যে এই যে স্তরগুলো রয়েছে না, কিছু কিছু জায়গায় দেখবেন বাচ্চা
কোনো শব্দ না বলে, কোনো বাক্য না বলে নিজের ভাষায় প্রকাশ করছে। একেবারে যদি স্পেশাল চাইল্ডটাকে একটু সাইডে রেখে আমরা যদি বাচ্চার প্রথম পর্বের জায়গাটাকে একটু দেখার চেষ্টা করি, দেখবেন 0 থেকে 2 মাস বয়স পর্যন্ত যদি বাচ্চা দেখেন, সে শুধুমাত্র হাত পা ছড়ে, সে কেবলমাত্র কান্না করছে। এবারে আপনার মনে হতে পারে এগুলো কি ভাষার মধ্যে পড়ে? পড়বে। কেন পড়বে আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। ভাষার কাজ কি বলুন তো? মনের ভাবকে প্রকাশ করা। মনের ভাব প্রকাশ করা। কাকে প্রকাশ করবে? তার অপোজিট সাইডের মানুষকে, জনগোষ্ঠীকে, বন্ধুকে, হোয়াট এভার ইট বি, কোনো একজনকে প্রকাশ করে যে তার অসুবিধা হচ্ছে, তার সুবিধা হচ্ছে, তার ভালো লাগছে, তার খারাপ লাগছে। এই প্রকাশ ভঙ্গি, ভাষা তালে মানে কি হলো? কোনো একটা মনের ভাবের প্রকাশ ভঙ্গি। বাচ্চা কান্না করে তার মনের ভাবের প্রকাশ ভঙ্গি করতে পারে, সে রাগ করে চিল্লিয়ে প্রকাশ করতে পারে, সে খুশি হয়ে প্রকাশ করতে পারে, সে ব্য ব্য বলে প্রকাশ করতে পারে। তাই সে দুটো শব্দের মাধ্যমে আমি জল খাবো, আমি এটা নেব, আমাকে দিতে হবে, করতে হবে, এভাবে প্রকাশ করতে পারে। ঠিক তেমনই ভাবে সাংকেতিক ভাবেও প্রকাশ করতে পারে এবং আত্মস্থও করতে পারে। বোঝাতে পারলাম? শুনে আত্মস্থ করতে পারে, বলে কাউকে দিতে পারে। অর্থাৎ কনভারসেশনের জায়গাটা 2-3 ভাবে হতে পারে এবং এই প্রত্যেকটাকে আপনি ভাষার স্তর বলবেন, এটা সবচেয়ে বড় কথা। কোনো একটা ল্যাঙ্গুয়েজকে যখন আত্মস্থ করছে, সে নীরবে কোনো একটা ভাষাকে বোঝার চেষ্টা করছে, নীরবে কোনো একটা জায়গা থেকে। আমরা দেখবেন খুব একটা, যখন লাইব্রেরিতে আপনারা কতজন পড়াশোনা, সবাই পড়াশোনা করছেন আমি আশা করছি, তো যারা পড়াশোনা করেন দেখবেন নীরবে পড়ছেন, তার মানে কি ভাষা পাঠ হচ্ছে না? আমি কেউ কোনো বিষয় আত্মস্থ করছি না, কিন্তু এই যে আত্মস্থ করার ভঙ্গিটা, শোনার ভঙ্গিটা, গ্রহণ করার ভঙ্গিটা নীরবে হচ্ছে। এটাও কিন্তু একটা ভাষার স্তর, যেখান থেকে আপনি ভাবকে কিন্তু গ্রহণ করছেন। পাঠক, আমাদের যিনি লিখছেন, পাঠক কি বলছেন, পাঠক কি আত্মস্থ করার চেষ্টা করছেন, সেটাও যেমন নীরবে হচ্ছে। এবং কবি বা সাহিত্যিক বা সায়েন্সের কোনো বিজ্ঞানী যা বলতে চাইছেন, সেটা কিন্তু আমাদের যিনি পাঠক আছেন তিনি কিন্তু নীরবে সেটা গ্রহণ করছেন। এটাও কিন্তু এক ধরনের ভাষা স্তরের মধ্যে পড়ে। বিষয়টা অনেকটা জটিল লাগছে আমি জানি, প্রথম প্রথম দিকে এরকম জটিলতার একটা জায়গা তৈরি হবে, কিন্তু আপনি যদি বুঝতে শুরু করেন, বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে সিডিপি ক্লাসেস গুলো আগে বুঝবেন, তারপরে এই পেডাগজিক্যাল দিকগুলোকে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? এবার আমি একটু একটা জিনিসকে দেখানোর চেষ্টা করব। নোট মি লেখা আছে, এটা আমি বহুদিন ধরে আমি একটা ব্যবহার করে থাকি। যখনই দেখবেন কোনো বিষয়ের উপর নোট মি লেখা রয়েছে, চেষ্টা করবেন সেই বিষয়টাকে নোট করে নেওয়া। বোঝাতে পারছি? ঠিক আছে? এটা অথেন্টিক একটা বই থেকে নেওয়া হয়েছে এবং আমি এগুলো পড়েছি। এবং আপনাদেরও, আপনারা যারা পড়তে পারেন, আপনারা জানেন নোট করতে পারেন এবং আপনাদের বিভিন্ন বই, বিভিন্ন সহায়িকা, বিভিন্ন বিষয় থেকে না নিতে হয়, তার জন্য এটা করে দেওয়া। ঠিক আছে? বাচ্চারা বিভিন্ন বয়সে, শৈশব থেকে একেবারে কথা বলা পর্যন্ত এই ভঙ্গিগুলোকে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট নামে দাগিয়ে দিয়ে থাকি। লাস্ট দিন আমরা এটা বলার মাধ্যমে প্রকাশ করেছিলাম আপনাদের, আজকে লিখিতভাবে আপনাদের সামনে তুলে দিয়েছি। প্রথম যেটা রয়েছে দেখুন কি বলছে, শৈশবে 0 থেকে 2 বছর পর্যন্ত বিকাশ, ভাষার যে বিকাশ, আমরা বলেছিলাম বিকাশ কাকে বলে, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, বোঝাতে হবে না। পজিটিভিটির দিকে আমাদের ধাবিত হওয়া। আমি ব্যা ব্যা থেকে দুটো অক্ষরের বা বর্ণের মাধ্যমে আমি একটি শব্দকে উচ্চারণ করলাম, একটি শব্দকে ব্যবহারের মাধ্যমে তার যথাযথ ব্যবহার করতে শিখলাম, আমকে আম আইডেন্টিফাই করতে শিখলাম। সেখান থেকে আম আমাদের জাতীয় ফল, এই বাক্যে এটাকে পরিবেশন করতে শিখলাম, একটা বাক্যের গঠন করতে শিখলাম এবং আমার মনের ভাবকে প্রকাশ করতে শিখলাম। এই প্রত্যেকটা যে স্তরের কথা বললাম, ছোট থেকে ছোট, মাঝারি থেকে বড়, এই যে স্তরগুলো গেল, এটা প্রত্যেকটাই আপনার বিকাশের লক্ষ্য। মাথায় রাখবেন, এগুলো স্বাভাবিক স্তরে প্রত্যেকটা শিশুর মধ্যে একই সময়ে, একই ধাপে এগিয়ে চলে। এর কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন দেখা যায় না বা পরিমার্জন, কিন্তু নির্দিষ্ট বয়স নয়, নির্দিষ্ট স্তর, কথাটা মাথায় রাখবেন। শৈশব থেকে বাল্যকালের মধ্যে আপনি যে যে পরিবর্তনগুলো দেখতে পারবেন, যে দুটো ওয়ার্ডের থেকে আপনি বাল্যকালে দেখবেন বাচ্চা একটা পুরো একটা দুটি অক্ষর দিয়ে, দুটি অক্ষর বলছি, দুটি শব্দ দিয়ে একটা সেন্টেন্স ব্যবহার করতে পারছে, বা একটা পুরো সেন্টেন্স যথাযথ ব্যবহার করতে পারছে। এটা কিন্তু আপনি কখনোই দাগিয়ে দেবেন না যে 3 বছর বাচ্চা একটা করতে পারবে বা 5 বছরের বাচ্চাই এটা করতে হবে, এমন বিষয় না। স্তরের দিক থেকে এক থাকবে, সময় বা বয়সের দিক থেকে নয়। কারোর 5 দিন আগে, কারো 5 দিন পরে হতে পারে। বিষয়গুলো অনেকটা আলোচনা ভিত্তিক বলে মনে হলেও কাইন্ডলি বলবো, রিকোয়েস্ট করবো আপনাদের, এগুলো কাইন্ডলি লিখে নেবেন। এগুলো আপনি বইয়ে পাবেন না, বাট এগুলো আপনার আন্ডারস্ট্যান্ডিং কে এবং কোয়েশ্চেন সলভ করতে কিন্তু সমস্যা করবে না, সুবিধা করবে।
বোঝাতে পারলাম? একটু চলে আসি। তো এই বিকাশ পর্বটা আমি বোঝাতে পারলাম যে ভাষার বিকাশ কিভাবে হচ্ছে এবং কিভাবে আপনার জানা দরকার। এই ভাষা কিন্তু আপনার নর্মাল লাইফে এই যে রেগুলারলি আমি যেটা কথা বলছি এগুলোর সাথে যুক্ত। বুঝতেই পারছেন যে আমি যখন ছোট ছোট বিষয় থেকে একটা বিকাশের দিকে এগোচ্ছি, একটা যথাযথ বাক্য আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি, তার মানে এটা আমার ভাষা বিকাশের স্তর। আমি বুঝতে পারছি কোথায় আমি ব্যবহার করতে হবে, আপনি ব্যবহার করতে হবে, এটা আমার ব্যাকরণগত সচেতনতা। আমি সঠিকভাবে একটা শব্দের সঠিক প্রোনাউন্সিয়েশন করতে পারছি। ইট মিনস আমার শব্দ তত্ত্বের বা বাক্য তত্ত্বের দিকটাকে সঠিকভাবে আমার গ্রোথ হয়েছে বলে করতে পারছি। এবং আপনি যদি কোনো একটা বাচ্চার মধ্যে এটা যদি গ্রোথ করতে না শেখান, যথাযথ না শেখান, বাচ্চা কিন্তু সত্যি শিখতে পারবে না। যেমন দেখবেন ইংরেজির ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে, এটা দিয়ে আপনার এক্সপ্লেনেশন অনেক ভালোভাবে আপনি বুঝতে পারবেন। বা আমরা যখন লিখি, এই যে লেখা সম্পর্কে এত কথা ক্লার্কশিপের ক্ষেত্রে বা অন্যান্য কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা কেন বলে থাকি? কারণ আমরা বাক্য ঠিক ব্যবহার করতে পারি ঠিকই, আমাদের ব্যাকরণগত ভুল হয়ে থাকে। দেখবেন আপনাদের ইংরেজিতে না এরর কারেকশন বলে একটা কাজ দেওয়া হয়ে থাকে। তার কারণ কি বলুন তো? আপনার অর্জিত যে ভাষাটা রয়েছে এটা এতটাই অর্জিত যেটাকে আপনি আত্মস্থ করতে পারেননি, যেটা আপনার মধ্যে ইনবিল্ট তৈরি হতে পারে না। তার মানে আপনি তার মধ্যে ভুল করবেন। এটা একটা শেখার বিষয়। এবং যখন আপনি ভাষা শেখাবেন কোনো বাচ্চাকে, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ, ভাষা বলতে আমি ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছি, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ হতে পারে, তার মধ্যে যথাযথ কিছু ভঙ্গি থাকতে হয়। আপনি তাকে ব্যাকরণের দিক থেকে সঠিক করবেন, তার বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, মানে থিওরিজ নয়, সে কিভাবে অ্যাপ্লাই করবে বিষয়টা কিন্তু আপনার কাছে, বাচ্চার কাছে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক তেমনই ভাবে বাচ্চা কিভাবে সেগুলোকে ব্যবহার করবে, কোথায় কোনটা ব্যবহার করা দরকার, কোথায় কিভাবে শিখছে, তার কোথায় কি সমস্যা হচ্ছে, বাচ্চার মধ্যে যে যে নির্দিষ্ট ভঙ্গিগুলো থাকা দরকার সেগুলো কি তার মধ্যে আছে, নাকি সে কোনো স্পেশাল চাইল্ড, না তার মানসিক কোনো সমস্যা হচ্ছে, শারীরিক কোনো সমস্যা হচ্ছে, বা তার শেখার কোনো সমস্যা হচ্ছে, নাকি আমাদের সিস্টেমে কোনো সমস্যা আছে, নাকি শিক্ষকের মধ্যে সমস্যা আছে, এগুলো দেখা কিন্তু আপনার কর্তব্যের মধ্যে পড়ে এবং পেডাগজি আপনাকে সেটাই শেখায়। বাচ্চার যথাযথ শিখনের সহায়ক আপনার পেডাগজি এবং আপনি। যদি আপনি সেটা না করেন তাহলে এগুলো আপনার শেখার কোনো জায়গা নেই। এগুলো আপনি বেসিক যদি একজন সাধারণ হিউম্যান বিং হন, আপনি যদি সমাজে বাস করেন এবং আপনার চারপাশে যদি দুটো বাচ্চা থাকে, আপনার এটা শেখা কর্তব্যের মধ্যে পড়ে। আমি বোঝাতে পারছি? মানে সমাজে বেড়ে ওঠার জন্য আপনার এগুলো জানা দরকার। কি বলছে দেখুন, জন্মের পরেই শিশু কি করছে, 2 মাস বয়সের কাছাকাছি এক ধরনের শব্দ ব্যবহার করতে পারে, সেটা কিন্তু স্বরধ্বনি জাতীয়। ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিশ্রণে তৈরি হয়, তাই একটু ভারী হয়ে থাকে। সাধারণত ব্যা এগুলো কিছুদিন পরে উচ্চারণ করতে গেলেও তার আগে কিন্তু আমরা বাচ্চাদের দেখবেন স্বরবর্ণের মতো কিছু শব্দ বা অক্ষর বা ধ্বনি আমরা উচ্চারণ করতে বাচ্চাদের দেখতে পারি একেবারে জন্মের পরে, 0 থেকে 2 বছর পর্যন্ত। এটাকে আমরা কি বলছে দেখে নিন, এটাকে কিন্তু আমরা কোয়িং বলে থাকি। কি বলছে? কোয়িং। মাথায় রাখবেন, এগুলো কিন্তু পরীক্ষা আসে। দ্বিতীয় যে বিষয়টা, 4 মাস বয়সের কাছাকাছি বয়সে শিশুকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের নিঃস্মেরণ, যেমন ব্যা ব্যা ন্যা ন্যা ক্যা ক্যা, এরকম ধরনের শব্দ। অর্থাৎ একটি স্বরবর্ণ, একটি ব্যঞ্জন বর্ণ, এটি দুটির সংযোগে এক ধরনের শব্দ ব্যবহার করতে দেখা যায়। এই ধরনের শব্দ কিন্তু বাচ্চা কিন্তু ব্যবহার করতে শেখে কত মাস বয়সে? 4 মাস বয়সে। ঠিক আছে? এবং একে কিন্তু ব্যাবলিং বলে। এবারে অনেকে দেখবেন বাচ্চার মধ্যে 5 মাস বয়সে যদি দেখা যায়, আপনি কি বলবেন কেন ভাই 5 মাস বয়সে তুমি শিখে এসছো, কেন তার আগে শিখতে পারোনি? এখানে তো রেস চলছে। ব্যাপারটা ওরকম নয়। কিছুটা আগে, কিছুটা পরে হতে পারে, এটা আনুমানিক একটা জায়গা। এবং যথাযথভাবে বেশিরভাগ শিশুর ক্ষেত্রে এই এজটা আমাদের দেখা যায়। ঠিক আছে? তার মানে আমি বলতে পারি এইটুকুনি যে 4 মাস বয়সের পরিবর্তে কারো যদি 4.5 মাস, কারো যদি 3.5 মাস বয়সে বা 5 মাস বয়সে বাচ্চার মধ্যে এই ধরনের পরিবর্তন বা এই ধরনের ভাষার ব্যবহার বা ভাব প্রকাশের ভঙ্গি যদি দেখা যায়, তাকে আমরা ব্যাবলিং বলবো। কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ধরনের শব্দ বা শব্দগুচ্ছ বা বর্ণগুচ্ছ বা ধ্বনি যদি আপনি বাচ্চার মধ্যে ব্যবহার করতে দেখেন, তাহলে সেটাকে আমরা ব্যাবলিং বলবো। বোঝাতে পারলাম? তারপরটুকু দেখুন, 10 থেকে 11 মাস বয়সে শিশু প্রথম শব্দ উচ্চারণ করতে পারে। এবং শিশু কি করছে, একটি শব্দ ও তার ইশারা বা সাংকেতিকতা, এরকম করে দেখানো, চোখ দিয়ে ইশারা করা, এভাবে ডাকা, এভাবে চাওয়া, এই ধরনের বিষয়গুলো আপনি বাচ্চাদের মধ্যে দেখতে পারবেন। আপনি যদি সমাজে থাকেন, অবশ্যই আপনি সমাজের একজন ব্যক্তিত্ব। এবং আমি বারবার করে বলি, পেডাগজি আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার চারপাশের পরিবেশের সাথে ম্যাচ করতে পারবেন। আপনি দেখুন আপনার পাশে যদি বা বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তার মধ্যে কি এ ধরনের লক্ষণ দেখা যাচ্ছে? যদি দেখা গিয়ে থাকে, আপনি আমার যে সিনিয়র রয়েছে তাকে জিজ্ঞেস করুন যে বাচ্চার বয়স কত। এবং
আপনি যদি তার বয়স জানেন, আপনি দেখবেন এই লক্ষণগুলো সত্যিই দেখা যায় এবং তখন আপনার শেখার প্রতি কতটা ইন্টারেস্ট বেড়ে যায় আপনি সেটা লক্ষ্য করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে তার ভাষার গ্রোথ কি করে হচ্ছে। এই প্রত্যেকটি হয়তো 10 জন 12 জন, কারো হয়তো 100 জন বাচ্চাকে একসঙ্গে আমরা দেখার পরে এই থিওরিজ গুলো কিন্তু তৈরি করা এবং এগুলোই আপনার পরীক্ষার অংশ। এবার ধরুন আপনাকে যদি বাড়িতে আপনি যে ম্যাগিটা রোজ বানান, কেউ যদি বলে যে ম্যাগি বানানোর প্রসেসটা আপনি পরীক্ষার হলে লিখুন, বিষয়টা কতটা ইজি হয়ে যায় না? আপনি সিটিপিকে বা যে কোনো ধরনের পেডাগজিকে, সেটা আপনার বাংলারই হোক না কেন, ইংরেজি হোক না কেন, মাথায় রাখবেন বাংলা এবং ইংরেজি পেডাগজি কিন্তু এক, কারণ দুটো ল্যাঙ্গুয়েজের পেপার। এসএসসি পেপার হোক না কেন বা সায়েন্সের পেপার, পেডাগজিকে এভাবে দেখার চেষ্টা করুন। যদি দেখবেন যে কোথাও আড়ষ্টতা আসছে, কোনো টিচারের কাছে পড়তে গিয়ে আপনার মনে হচ্ছে যে সিস্টেমেটিক্যালি দিক থেকে কোথাও গিয়ে ডিফেক্ট তৈরি হচ্ছে বা আপনি বুঝতে পারছেন না বা আপনার শেখা এবং থিওরিজ এর মধ্যে ম্যাচ করতে পারছেন না, দেয়ার ইজ সাম প্রবলেম। ঠিক আছে? শেখায় কোথাও সমস্যা আছে বা থিওরিজ এর কোথাও সমস্যা আছে, মাথায় রাখবেন পেডাগজি আপনার শেখা আমার শেখা দুটো ইকুয়েশনের কে ভিত্তি করে তৈরি হয়েছে। মানুষের থিঙ্কিং, মানুষের চলন শক্তি, বলন শক্তি এবং কার্যশক্তির উপরে থিওরি করে তৈরি হয়েছে কিন্তু। তার মানে সেটা ম্যাচ খাওয়া চাই। যদি ম্যাচ না খায় তাহলে বুঝতে পারবেন যে পেডাগজি থিওরিতে আপনাকে যে শেখাচ্ছে বা আপনি যে বুক থেকে পড়ছেন সেখানে কিছু সমস্যা রয়েছে। ঠিক আছে? সেটা একবার দ্বিতীয়বার বোঝার চেষ্টা করুন ভালোভাবে। অনেক সময় হয় আমাদের বাক্য বা শব্দগত উচ্চারণ বুঝতে বা সেন্টেন্সের মানে বুঝতে সমস্যা হয়। বারবার করে পড়ে দেখবেন যে সঠিকভাবে আপনি ম্যাচ করতে পারছেন কিনা আপনার লাইফের সাথে, পার্শ্ববর্তী পরিবেশের সাথে। এগুলো বলার একটাই কারণ, আহ যখন আপনি প্রত্যেকটা বিষয়কে শিখবেন না, এগুলো আপনি দেখবেন ঠিক কতটা কাজে লাগে। নইলে ব্যাপারটা আপনার কাছে ভীষণ জটিল এবং কঠিন হয়ে উঠবে কিন্তু। তাই এই বিষয়গুলো শুনুন। ঠিক আছে? তো যখন একটি শব্দ এবং ইশারার সাথে নিজের মনের ভাব প্রকাশ করছে তখন আমরা সেটাকে কি বলছি? সেটাকে কিন্তু হলোফেজ বলছি। ঠিক আছে? তারপরে আমরা যেটা দেখবো, 12 থেকে 18 মাস বয়সের মধ্যে একটা বাচ্চাকে দেখবো, দেখবেন 12 থেকে 18 মাস বয়সে বাচ্চা কিন্তু স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করতে পারে, রীতিমতো স্পষ্টভাবে উচ্চারণ করতে পারছে। এবং এই বয়সে শিশু কি করছে দেখুন, এই বয়সে শিশু আর মধ্যে 50টার মতো শব্দ ভান্ডার দেখা যায় এবং এই 18 থেকে 24 মাস বয়সে স্টক অফ ওয়ার্ডস কিন্তু তার কাছে বেড়ে যায় এবং এটা কিন্তু বেড়ে গিয়ে, আমার হাত লাগছে বারবার করে, কিছু মনে করবেন না কেউ। তো এটা বেড়ে গিয়ে কি হয় বলুন তো, এটা বেড়ে গিয়ে না 200টার মতো শব্দ ভান্ডার তার মধ্যে তৈরি হতে থাকে এবং দুটোর বেশি শব্দ ব্যবহার করে বা দুটো শব্দ ব্যবহার করে সে কিন্তু নির্দিষ্ট একটি বাক্য বা সেন্টেন্স আপনাদের ব্যবহার করতে পারে এবং এটি কিন্তু নিজের মনের ভাব প্রকাশের জন্য সেই সময় দাঁড়িয়ে যথেষ্ট হয়। আমি খাবো, আমি যাব, আমাকে দে, এটা কর, ওটা দে, এই রকম ধরনের বাক্য কিন্তু আপনি দেখতে পারবেন। তো মনের ভাব প্রকাশ করতে পারছে, এই ফেজটাকে আমরা কিন্তু টেলিগ্রাফিক স্পিচ বলে থাকি। ক্লিয়ার? 4-5টি বিষয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করছি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে? এইবারে এতগুলো দেখালাম একেবারে প্রাথমিক পর্যায়ে দাঁড়িয়ে। এবং আমরা একটা যদি এজের ভার্সন দেখি, একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা যখন স্টার্ট করছি তখন 2 মাস, 2 বছর থেকে 5 বছর পর্যন্ত এখান থেকে বাচ্চা ভাষা শেখা স্টার্ট করছে। ভাষা, প্রপারলি ভাষা। আহ বাচ্চাকে পরিচিত করাতে হয় আমাদের জীবন জগতের সাথে, চারপাশের পরিবেশের সাথে। এটা ওটা থেকে বল, আম, কারণ নাম, নির্দিষ্ট ব্যক্তি, কিছু জিনিসের সাথে পরিচয় করতে হয়। এই ফেজটা কেন শেখালাম বলুন তো? মানে এই 18 থেকে 24 মাস বয়স পর্যন্ত আপনি যদি দেখেন বাচ্চা কিন্তু 2 বছর হয়ে গেছে এবং এরপরে আমাদের প্রাথমিক পর্যায় এবং প্রাক প্রাথমিক পর্যায়, প্রাথমিক পর্যায় এবং তারপর নিম্ন মাধ্যমিক পর্যায়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? এবং আপার প্রাইমারির জন্য এই 3টে ফেজ দরকার। তার আগের যে ফেজগুলো রয়েছে এগুলো আপনার জানার মধ্যে পড়তে পারে। ঠিক আছে? আপনার মনে হতে পারে 2 বছর বয়সে তো বাচ্চা বলতে পারে, তো এগুলোকে আমরা কি বলবো? এগুলো কি কোনো স্তরের মধ্যে পড়ছে না? বা ওই যে বাচ্চা কথাগুলো শিখলো সেগুলোকে আমরা কি বলবো? সেই কোয়ারিটার জন্য অবশ্যই এই দুটো পাতাকে নোট করে নেবেন। একেবারে ডে 1 থেকে, অর্থাৎ 0 থেকে 2 মাস বয়স থেকে 18 থেকে 24 মাস বয়স, অর্থাৎ 2 বছর বয়স পর্যন্ত বাচ্চার প্রত্যেকটি বিষয়কে দেখানো হয়েছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা 3টে স্তরে বাচ্চাকে বিভাগকে পড়বো। এখানে প্রাক প্রাথমিক স্তরকে দেখতে পারবেন আপনি, প্রাথমিক স্তরকে দেখতে পারবেন এবং নিম্ন মাধ্যমিক স্তরকে দেখতে পারবেন। প্রাক প্রাথমিক স্তরের ক্ষেত্রে আমরা 2 থেকে 5 বছরের বাচ্চার মধ্যে দেখতে পারবো
2 থেকে 5 বছরের। এখানে আপনি প্রাথমিক স্তরে 6 থেকে এই ধরুন 11-র আগে পর্যন্ত আপনি 10 বছর ধরে নিন বাচ্চাকে দেখতে পারবেন, এবং 11 থেকে মিনিমাম 14 বা আপনি এটাকে 19 পর্যন্ত টানতে পারেন। অনেক জায়গায় বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। আমরা এখানে 11 থেকে 14কে নিচ্ছি ঠিকই, কিন্তু তার পরবর্তী স্তরকেও আপনি নিতে পারেন, সেখানে আমরা নিম্ন মাধ্যমিক ধরবো। এই 3টে জায়গাকে দেখছেন। এখানে আমরা 3 ধরনের ভাষাকে বাচ্চাকে শিখবো। এই যে তুই তুই, আমি, বল দে, এটা নে ওটা দে, এই ধরনের যে শব্দ বা শব্দগুলো আমরা ব্যবহার করলাম, এবার এগুলোর চিহ্নিতকরণ করা প্রয়োজন। বাচ্চা তো এক প্রকার ব্যবহার করলো এটা ওটা করে, এইবারে তার শেখানোর পর্যায়ের মধ্যে ভিন্নতা থাকে, সেগুলো আমরা একটু আলোচনা করব। প্রাক প্রাথমিক পর্যায়ে 2 থেকে 5 বছরের বাচ্চার মাধ্যমে বাচ্চা কিন্তু শিশু কান্নার মাধ্যমে নিজের ভাবকে প্রকাশ করে। এবার মনে হবে শুধু কি কান্নার মাধ্যমে প্রকাশ করে, কারণ আমরা দেখে নিয়েছি যে 18 থেকে 24 মাস বয়সের যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু কথা বলতে অলরেডি শিখে গেছে, এবং দুটো শব্দের মাধ্যমে সে কিন্তু বাক্য ব্যবহার করতে পারছে এবং মনের ভাব প্রকাশ করতে পারছে। এবারে বাচ্চাকে আপনাকে কিন্তু শেখাতে হবে। এই শেখার ভঙ্গিটা এখান থেকেই শুরু হয়। এতদিন পর্যন্ত সে কিন্তু মাতৃভাষায় যে ল্যাঙ্গুয়েজের যেই পড়াশোনাটা বা শেখাটা সে কিন্তু করে ফেলেছে। এইবারে এর মধ্যে আপনি বাচ্চাকে কি কি করতে পারেন একটু দেখবেন কাইন্ডলি। এগুলো যখন আপনার কাছে প্রাইমারি লেভেলে বাচ্চা আসে এগুলো তার মধ্যে দেখবেন, এবং কোনো বাচ্চার মধ্যে যে যে বিষয়গুলো আপনাদের শেখানো হবে সেটুকুনি আপনি মাথায় রাখবেন। সরি, এখানে বাচ্চাকে যখন আপনি ভাষা শেখাবেন তার আগেও কি করবেন বলুন তো, বাচ্চাকে আহ মানে বর্ণমালার থেকে ভাষার দিকে আগে কিন্তু পদার্পণ করতে হবে। মানে আপনি বাচ্চাকে কিন্তু পরিচিতি করাবেন ভাষাতে ও বর্ণতে। দ্বিতীয় যে বিষয়টা করবেন, মানে এই যে ভাষা এবং বর্ণ, এটা কিন্তু আগে এবং পরে একটা ব্যাপার আছে। ভাষা বলতে এখানে কি বোঝাচ্ছে বলুন তো, আমাকে এটা দে। এই যে বাচ্চা যে বললো আমাকে এটা দে, তো আপনার কি মনে হয় সে কি প্রত্যেকটা বর্ণকে চেনে, নাকি ওই শব্দগুলোকে নির্দিষ্টভাবে ভাগ করতে পারে, বা সে কোন বর্ণে বা কোন ভাষায় কথা বলছে সে কি সেটা জানে? একেবারেই না, আমাদের কিন্তু এটা পরে শেখাতে হয়। এটা একটা জিনিসকে আইডেন্টিফাই করে, দুটো মস্তিষ্কের ডাইভার্সিটি দেখতে পাচ্ছেন আপনি দুটো মস্তিষ্ককে, একটু বুঝবেন কি বোঝানোর চেষ্টা করছি। আগে বাচ্চা ভাষাকে চিনবে, তারপর চিনবে বর্ণকে, আগে চিনবে পৃথিবীকে, তারপর তার মধ্যে থাকা জল এবং স্থলের বিভেদ করবে। আমি আশা করি আপনাদের ধরাতে পারছি। বাচ্চা প্রথমে মোবাইল চিনবে, তারপর মোবাইলের মধ্যে থাকা বিভিন্ন অ্যাপস এবং তাদের বিভিন্ন কার্যপ্রণালী বা কিছু। আমি বোঝাতে পারছি, ফুল ফর্মে বাচ্চা বিশ্বাসী, বাচ্চার ডেভেলপমেন্ট সেরকম হয়নি, যেখানে দাঁড়িয়ে বাচ্চা কিন্তু সূক্ষ্ম বিকাশ পর্বগুলোকে, সূক্ষ্ম জিনিসকে বা কোনো তত্ত্বকে বা কোনো বর্ণের বিভাগকে, সেটা স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ, এটা বুঝতে পারে। বাচ্চাকে প্রথমে ভাষা শেখাবেন, তারপরে অর্থাৎ অ আ ক খ বলে তো, তারপর তাকে আপনি বোর্ডে লিখে দেখাচ্ছেন জানো তো এটাকে অ বলে, এটা বাংলা ভাষার স্বরবর্ণের প্রথম অক্ষর। আমি এইভাবে পড়াবো। বাচ্চাকে হোল বিষয়ের সাথে আগে প্রেজেন্টেশন দেবেন, আফটার দ্যাট সেটা কিন্তু ছোট অংশে ভাগ করতে হবে। মানে বৃহতের থেকে একভাবে যদি শেখানোর দিক থেকে বলতে পারেন, তাহলে বৃহতের থেকে একেবারে ছোটর দিকে এগোচ্ছে বিষয়টা। চেনা জগতের থেকে অচেনা জগতের দিকে এগোচ্ছে। বাচ্চা যেন উপলব্ধি করতে পারে বাচ্চাকে কি শেখাচ্ছেন। প্রতীকীর ব্যবহার করুন, ঠিক আছে? আমি লিখবো প্রতীকীর ব্যবহার বা উপলব্ধি। বুঝতে পারলেন? তারপর 3, সচেতনতা বোধ। অনেকের মনে হতে পারে সচেতনতা বোধ কি জিনিস। ওই দেখো রেল ইঞ্জিন যাচ্ছে, বাচ্চাকে সচেতন করা রেল ইঞ্জিনের শব্দ সম্পর্কে। কেন সচেতন করা বলুন তো? অনেকের কাছে না বিষয়গুলো মনে হয় কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। একটু ধৈর্য ধরলে আপনি বিষয়টাকে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, 2 থেকে 5 বছরের বাচ্চাকে আপনাকে শেখাতে হয়, এরপরে আপনার শেখার জায়গাটা শুরু হয়। তার জন্যই তো এত লার্নিং, এত প্রসেসিং, এত এডুকেশন সিস্টেম, এত কোচিং, এত বিজনেস, তাই তো? শেখানোর জায়গা।
এই শেখানোর পর্বটা 2 থেকে 5 বছর বয়সে বাচ্চার মধ্যে গ্রোথ হতে শুরু করে। এবার আপনি বাচ্চাকে ভাষা শেখাবেন। 2 থেকে 5 বছর বয়সী বাচ্চা আপনার কাছেও পড়তে আসে বা স্কুলের আন্ডারেও পড়তে যেতে শুরু করে দেয়। ইংলিশ মিডিয়াম গুলোর কথা বলছি আমি। এখনকার দিনের সিস্টেম অনুযায়ী কিন্তু হবে না। 5 বছর বয়সে বাচ্চাকে কিন্তু গভর্নমেন্ট স্কুলে ভর্তি করতে হবে। কিন্তু ইংলিশ মিডিয়াম গুলোতে দেখবেন 2.5-3 বছরের বাচ্চা কিন্তু স্কুল যাওয়া শুরু করে দিচ্ছে। 2.5 বছরটা বেশি বেশি হয়ে গেল। বাট আই থিঙ্ক সত্যিই তাই হয়। বাচ্চারা নিজেদের কাছ থেকে মা বাবারা দূরে রাখার জন্য বা ঝামেলা মুক্ত হওয়ার জন্য এক প্রকার বলা চলে, বা এই রেসের মধ্যে বাচ্চাকে ঠেলে দেওয়ার জন্য একেবারে 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স থেকে স্কুলে ঠেলে দেয়। সেখান থেকে তার শেখাটা শুরু হয়। যদি ভাষা শিক্ষা, অন্যান্য বিষয় শিক্ষাগুলো অন্যান্য জায়গায় আপনি পড়বেন বা অন্যান্য ভাবে পড়বেন, তবে এভাবে আপনি শিখতে শুরু করবেন। প্রথমে কিভাবে শিখছে দেখুন, বাচ্চাকে পরিচিতি জগতের থেকে একটা ছোট জগতের সাথে আপনি পরিচিত করাবেন। যেমন ভাষায় যে ভাষায় কথা বলছে, এই এদিকে আয়, আম, জাম, কাঁঠাল এই ধরনের যখন বলছি, তখন আমরা শব্দগুলোকে ভাঙবো তার সামনে। তখন কি করছি, এই বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য আমরা কি করছি দেখুন, প্রথমত আমকে আম দিয়ে দেখানোর চেষ্টা করুন 2 থেকে 5 বছরের বাচ্চাকে। তার এই বিষয়টা চেনা প্রয়োজন। ঠিক তেমনই ভাবে তাকে সচেতন করুন বিষয় সম্পর্কে। কিভাবে সচেতন করবেন বলুন তো? ওই দেখো আম, ওই দেখো রেল ইঞ্জিন, ওই দেখো একটা ডগি বা কুকুর। তার বাকযন্ত্র সচেতন হয়, তাতে শ্রবণ যন্ত্র সচেতন হয়, সে জিনিস সম্পর্কে সচেতন হয়। এই শ্রবণ শক্তি সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন যখন আপনি কোনো বিষয় বাচ্চাকে শেখাচ্ছেন। তার দৃষ্টি সেদিকে যাওয়া প্রয়োজন যখন আপনি বাচ্চাকে শেখাচ্ছেন। তাই এই আমকে সামনে এনে আমরা কিন্তু আমকে তাকে বোঝানোর চেষ্টা করছি। তার এটা সচেতনতা বোধকে গ্রোথ করে। বা রেল ইঞ্জিনের শব্দ সম্পর্কে সচেতন করছি, বা কোথাও হুইসেল পড়ছে, সিটি পড়ছে, এগুলো সম্পর্কে সচেতন করছি। বাচ্চার এগুলো সচেতনতা বোধকে গ্রোথ করে, যেগুলো বাচ্চার পরবর্তী জীবনে বিভিন্ন বিষয়কে শিখতে, কেবলমাত্র ভাষা নয়, প্রত্যেকটা বিষয়কে শিখতে তাকে কিন্তু সাহায্য করবে। আপনি দেখুন বাচ্চা সেটা বুঝতে পারছে কিনা। বাচ্চা যদি বুঝতে না পারে, তাকে আইডেন্টিফাই করুন। ওই দেখো ঘেউ ঘেউ করে কি ডাকছে বলতো, ওটা কিন্তু কুকুর ডাকছে। আমি এভাবে বলছি কারণ আপনাকে এভাবে বাচ্চাকে শেখাতে হবে। আমি বোঝাতে পারলাম বিষয়টা? পরিচিত থেকে অপরিচিত জগতের দিকে তাকে নিয়ে যেতে যাবেন, মানে একটা হোল থিঙ্কের থেকে ছোট একটা বিষয়ের দিকে, একেবারে ক্ষুদ্র নয়। তার মস্তিষ্কে প্রসূত এখনো হয়নি বিষয়টা যে একেবারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কাকে বলে আইডেন্টিফাই করা, সেটাকে আত্মস্থ করা, সেটাকে প্রেজেন্ট করা, এই বিষয়ে সে যেতে পারবে না। বাক্য, তত্ত্ব, শব্দ, এগুলো সমস্ত কিছু যা কিছু হবে বাল্যকাল থেকে শুরু হবে, 5 বছরের পরের বয়স থেকে শুরু হবে। কিন্তু এই প্রাথমিক পর্যায়ে তাকে কানের সম্পর্কে, তার কানে আওয়াজ সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, সে রেকগনাইজ করতে পারছে কিনা যে সেই সাউন্ডটা শুনছে, সে কি শুনছে, যে যেটা দেখছে সেটাকে আইডেন্টিফাই করতে পারছে কিনা, এই বিষয়ের দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে। এভাবেই শেখাটা শুরু হয়। এটা প্রাথমিক পর্যায়ে, একেবারে প্রাক প্রাথমিক পর্যায়ে কিন্তু স্তর। তারপরে কি করছেন, যে নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজের থেকে বের করে আনার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন তুমি কি ল্যাঙ্গুয়েজে শিখছো। তাতে কিছু ছোট ছোট বর্ণ, কিছু ছোট ছোট অক্ষর সম্পর্কে আপনি পরিচিত করাচ্ছেন এবং তার সাথে সাথে কি করাচ্ছেন, দেখাচ্ছেন এটাকে অ বলে, এটাকে আ বলে, বা এটাকে আম বলে, এটাকে কুকুর বলে, এটা কুকুরের আওয়াজ আপনি শোনাচ্ছেন তাকে। এই 3-4টে দিক আপনার কিন্তু প্রথম পর্যায়ের কাজ হবে, বাকি কিছু না। এখানে আপনি তাকে কোনো তত্ত্ব কথা বোঝাবেন না, আপনি কোনো ধরনের কোনো কি বলবো, কোনো বিষয়কে এক্সপ্লেনেশনের জায়গা যাবে না। ইভেন এরপরে যে আমরা প্রাথমিক পর্যায়ে পড়বো সেখানেও কিন্তু এক্সপ্লেনেশন আসবে না। আপনি তখন আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে তার গ্রোথ করার চেষ্টা করবেন। এখানে আপনি বিষয়ের সাথে পরিচিত করাচ্ছেন কেবল। বোঝাতে পারছি? এই 3-4টে বিষয় কিন্তু এখানে লক্ষ্য রাখবেন। প্রাথমিক পর্যায়ে চলে আসবো 6 থেকে 10 বছর পর্যন্ত, বা কোথাও গিয়ে আপনি 11 বছর পর্যন্ত ধরতে পারেন, এবং 11 থেকে 14 বা আপনি ওটাকে 19 পর্যন্ত টানতে পারেন। ওটাকে আমরা মাধ্যমিক পর্যায় বলি। প্রাথমিক পর্যায়টাকে একটু বুঝবেন। প্রাথমিক স্তর মানে যে কোনো বিষয়ের প্রাথমিক জায়গা, প্রাক প্রাথমিক কিন্তু এটা নয়। 6 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের আমরা বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এবং 6 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু এই স্তরে নিজেদের ভাব প্রকাশে সক্ষম হয়, এবং তাদের আমরা কি করি বলুন তো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে গ্রোথ করার চেষ্টা করি। কিভাবে? এই যে ধরুন আমি আপনাকে পৃথিবীর উদাহরণ দিলাম একটু আগে, পৃথিবীর থেকে জল এবং স্থলের আমি যদি আম বিভাগ করতে শিখি, এটাকে আমি দেখাচ্ছি, তাদের সাংকেতিক রূপ দেখাচ্ছি। এবার এর তো বিভিন্ন বিভাগ রয়েছে রে। নদী রয়েছে, সমুদ্র রয়েছে, মহাসমুদ্র রয়েছে,
বা স্থলেরও বা মাটিরও তো বিভিন্ন বিভাগ রয়েছে, সেখানে পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে, এরকম ধরনের বিভিন্ন গাঙ্গেয় ভূমি রয়েছে। এরকম বিভিন্ন বিভাগগুলোকে আমরা দেখাতে পারবো। এই যে বিভাগগুলো আছে না, মানে ছোট ছোট সূক্ষ্ম বিষয়, যেগুলো সূক্ষ্ম বলা ভুল, মূলত ভাবে যেগুলো তার থিঙ্কিং লেভেলকে এবং পরিচিত জগৎকে গ্রোথ করতে চেষ্টা করবে বা তার ডেভেলপ হচ্ছে, এখান থেকে বিল্ডিং প্রসেসটা স্টার্ট হচ্ছে। ভিত গঠন তো আমরা করেছি, এরপরে স্ট্রাকচার দিক থেকে তৈরি হবে। এই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা বা তাকে মেকিং প্রসেস ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, ঠিক আছে? মাথা রাখবেন, এর থেকে বেশি ইম্পর্টেন্ট প্রসেস আর হতেই পারে না চাইল্ডের লাইফে। এখানে আপনি বাচ্চাকে ডেভেলপ করেন, বিষয় সম্পর্কে আত্মস্থ করবে, জানবে, শিখবে। এই সময় তাদের নেওয়ার ক্ষমতা হিউজ লেভেলে থাকে। বাচ্চাকে যা শেখাবেন বাচ্চা তাই শিখবে এই সময়। তাই এই জায়গাটার মধ্যে আমরা ফোকাস করি এবং এখানেই না বাচ্চাকে আমরা বিভিন্ন ভাবে শেখাতে শুরু করি। ঠিক আছে? এই শেখাগুলো আমরা একটু দেখব। এখানে কি কি আমরা শেখাবো? বিভিন্ন পদ্ধতিতে আমরা এখানটায় শেখার চেষ্টা করি। বর্ণক্রমকে শিখি, বাক্যকে শিখি, শব্দকে শিখি। এটা বাক্য তত্ত্ব বা শব্দ তত্ত্বের মধ্যে ফেলবেন, হ্যাঁ? গল্প বলা পদ্ধতি রয়েছে, দেখা ও শোনা, আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে একেবারে রেকগনাইজ করার একটা জায়গাকে দেখি। এই যে যেটাকে আমি কেবলমাত্র খেলার ছলে তাকে মনে করাচ্ছিলাম বা দেখাচ্ছিলাম, সেখান থেকে তাকে পুরোপুরি ভাবে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় নিয়ে যাওয়া, এই একটা বিষয়কে। ঠিক আছে? আর হচ্ছে যে ধ্বনির সামনে একটা বিষয়কে আমরা শিখতে পারি। এখানে আপনি প্রচুর পয়েন্টস পাবেন। যতগুলো মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আছে এখানে আপনার গ্রোথ করতে পারে। আপনার হঠাৎ করে মনে হবে বর্ণক্রম পদ্ধতির মাধ্যমে বাচ্চাকে কি করে শেখাবো? বর্ণক্রম পদ্ধতি কিরকম ধরনের হয়ে থাকে? আম মানে আপনি তো বর্ণের সাথে পরিচয় করিয়েছিলেন, বাচ্চাকে দেখিয়েছিলেন, কোনো একটা বিষয়কে আত্মস্থ করানোর চেষ্টা করেছিলেন। এই যে বর্ণগুলো আপনি আত্মস্থ করেননি, এবার না আপনি তাকে বিভেদ করতে শেখাবেন। যে ক, খ, গ, ঘ এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ে এবং তারপরে আপনি আরেকটা জিনিস দেখাবেন পাশাপাশি, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই এগুলো হচ্ছে স্বরবর্ণের মধ্যে পড়ে। আইডেন্টিফাই প্রপারলি করতে শেখাচ্ছেন। এখানে সে বুঝবে, আন্ডারস্ট্যান্ড করবে, তার পুরো বর্ণ পদ্ধতিকে সে জেনে যাবে এবং আত্মস্থ করবে। তারপরে অবশ্যই শব্দের জায়গা আসবে। শব্দকে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন বা দেখানোর চেষ্টা করবেন। সে ছোট ছোট সেই নির্দিষ্ট বর্ণ দিয়ে বা সে কিন্তু শব্দকে তৈরি করবে। শব্দকে আইডেন্টিফাই করবেন। বলা, দেখা এবং শোনার পদ্ধতিকে তার মধ্যে গ্রহণ করার চেষ্টা করবেন। যখন এই শব্দ শিখছে, সে শব্দ কি প্রপারলি বলতে পারছে, সে কি প্রপারলি কারো কথা শুনি সেটাকে আইডেন্টিফাই করতে পারছে, এই জায়গাটা সে কিন্তু প্রশ্নের জায়গায় তৈরি হবে। মানে অনেকের কাছে মনে হতে পারে ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না, আরো একবার বলুন। ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে আমি একটা বিষয় আপনাকে শেখালাম প্রথমে, এই থেকে আপনারও তো কিছু ফিডব্যাক থাকবে বা আপনিও তো এর থেকে কিছু শিখবেন। এই যে প্রথমে আমি আপনাকে আম দেখানোর বিষয়টাকে বললাম, যে সাংকেতিক ভঙ্গিতে আম চেনানোর জায়গাটাকে একটা বোঝাতে পারছি, আপনি সেটাকে প্রপারলি দেখতে পারছেন তো? প্রপারলি শুনে সেটাকে আইডেন্টিফাই করতে পারছেন তো? এই বিষয়টা আপনাকে দেখতে হবে। বাচ্চার মধ্যে সেই বিষয়গুলো আপনাকে গ্রোথ করতে হবে। এইভাবে বাচ্চা কিন্তু শিখবে। প্রথমে বর্ণক্রম শিখবে, তারপর শব্দকে শিখবে, শব্দের পরে বাক্যের কিন্তু একটা ডাইমেনশন কোথায় কি বসে, আস্তে আস্তে সেই বিষয়টাকে সে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করে বসাতে পারবে এবং নিজের মনের ভাবকে ব্যক্ত করতে পারবে এবং কোথাও প্রকাশ করতে হলে প্রকাশ করতে পারবে। এই বিষয়টাকে দেখাতে হবে এবং বাচ্চা কিন্তু সময়ের সাথে এটা শিখবে। এখানে আপনি যেভাবে আরো বিভিন্নভাবে বিষয়গুলোকে শেখাতে পারেন সেটা হচ্ছে কি গল্প বলা পদ্ধতি। আমি যেরকম গল্পের মাধ্যমে কোনো একটা বিষয়কে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি বা তত্ত্বকে বারবার বলছি এগুলো লিখে নেবেন, কিন্তু আগে বুঝুন বিষয়গুলোকে। তো এর মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাদেরকে কোনো বিষয়কে শেখাতে পারি, ভাষাকে শেখাতে পারি, বাক্যকে শেখাতে পারি, তার শব্দ ভান্ডারকে উন্নত করতে পারি। বা কোনো বাচ্চাকে একটা গল্প বলার মাধ্যমে তাকে সেই বিষয়কে শোনার প্রতি তার ইন্টারেস্টকে বাড়াচ্ছি। একটা ইন্টারেস্টিং গল্প বলার মাধ্যমে তার কি বলবো,
আকৃষ্টের পরিমাণ যেটা হয়, কোনো একটা বিষয় সম্পর্কে ইন্টারেস্ট সেটাকে গ্রোথ করার চেষ্টা করছি, ঠিক তেমনই ভাবে তাকে যখন আমি বিষয়টাকে পড়তে বলছি, আমি তাকে যখন তার মধ্যে থেকে প্রশ্ন করছি, সে যখন সঠিকভাবে বাক্যটি আমার সামনে প্রেজেন্ট করতে পারছে, তার মানে কি হলো, সে সঠিকভাবে বাক্যকে কিন্তু বুঝতে শিখেছে, প্রেজেন্ট করতে শিখেছে, সে শব্দকে ব্যবহার করতে শিখেছে, সে সাংকেতিকতাকে বুঝতে শিখেছে, সে আইডেন্টিফাই করতে পারছে কোন জিনিসটাকে কি বলে, এই বিষয়টাকে। এবং তার এভাবেই কিন্তু ভাষার গ্রোথ হবে। সে দেখতে পারবে, বলতে পারবে। ধ্বনির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রোথ হলে সে যদি মনের ভাব প্রকাশ করতে পারে, তার মানে বুঝতে হবে সে কিন্তু এলোমেলো বলছে না। যদি এলোমেলো বলে, তাহলে কিন্তু সেই জায়গাটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। এবং বাচ্চার আরো বিভিন্ন ভাবে যেভাবে ভাষা শিক্ষা করাতে পারেন, দেখবেন আবৃত্তি করাই আমরা। ঠিক আছে, ছোটবেলায় এই যে 6 থেকে 10 বছর বাচ্চাদের আবৃত্তি করাই, বিভিন্ন গল্প শোনাই, নাটক করার মধ্যে আমাদের ইনভলভ করাই, তাতে আমাদের ভাষার গ্রোথ কিন্তু অনেক ভালো হয়। কেবলমাত্র আমরা যে পড়ালাম, বর্ণকে মুখস্থ করালাম, এরকম তো নয়, আমরা হাতে কলমে সেটাকে করে দেখাচ্ছি। এর থেকেও বেশি যেটা এফেক্টিভ, সেটা হচ্ছে কি, বাচ্চাকে কবিতা বলার মাধ্যমে বাচ্চা এটার মধ্যে একটা রিদমকে খুঁজে পায়। বাচ্চা রিদমকে খুঁজে পেলে কি করে বলুন তো, সেই তালে তালে সেই বিষয়টাকে করতে থাকে, মুখস্থ করতে থাকে, তার মধ্যে সঠিক উচ্চারণ হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি, সে সঠিক বাক্যের গঠন করছে কিনা সেটা দেখতে পারি, সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করে সেটাকে আমরা ঠিক করতে পারি। এখানে আপনি 2-3টে বিষয় দিয়ে বাচ্চাকে আকৃষ্ট করতে পারবেন পড়াশোনার প্রতি। তার কাল্পনিক জগতের মাধ্যমে একটা গল্পকে তৈরি করে বা নির্দিষ্ট আকর্ষণীয় কোনো গল্পের ব্যবহার করে, আবৃত্তি করার মাধ্যমে করতে পারেন। বাক্যের এই সময় বাচ্চা যেগুলো শিখবে, সেগুলো বললাম, সেগুলো বর্ণক্রম পদ্ধতিকে শিখতে পারে, বাক্য তত্ত্বকে শিখতে পারে। তত্ত্ব বলতে যে তত্ত্বগুলোকে এখন পড়ি, বিষয়টা কিন্তু সেরকম নয়। বাক্য বলতে সঠিকভাবে বাক্যের ক্রমের ব্যবহার, মানে আমি ভাত খাই এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি। একটু আগে আপনাকে বলছিলাম না যে আমি আপনাকে কোনো একটা গল্প বলে শোনালাম, একটা বাচ্চাকে সঠিকভাবে দেখে একটা বাঘের গল্প, হালুমের গল্প শোনালাম, সে হালুম বলতে কি বাক্যে বুঝতে পারছে, এটা যেমন বোঝা। আমি জিজ্ঞেস করলাম, আমি বলো তো তোমাকে আমি কি গল্প শুনিয়েছি? হালুমের গল্প শুনিয়েছি। সে যখন উত্তর দিল যে আপনি আমাকে হালুমের গল্প শুনিয়েছেন, বা তুমি আমাকে হালুমের গল্প শুনিয়েছো, এই যে সেন্টেন্সটা ব্যবহার করা, এটা কিন্তু তার বাক্যের ব্যবহার করা। এটা যেন সে ব্যবহার করতে শিখে যায় সেই বয়সে, এবং সেটার উপর আপনাকে জোর দিতে হবে। তা আপনার সাথে কথা বলতে হবে, তার সাথে কথা বলতে হবে, কথা বলে সেটাকে আত্মস্থ করতে হবে। কিভাবে কথা বলবেন? বিভিন্ন গল্প বলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বাচ্চাদের সাথে বসে, কবিতার মাধ্যমে, কোনো ধরনের আবৃত্তি করার মাধ্যমে। সে তাকে কি কি করতে পারেন এর মাধ্যমে, এই বাক্যের গঠনকে করতে পারেন, স্টক অফ ওয়ার্ডস তার বাড়াতে পারেন, সে সাংকেতিক বিষয়গুলোকে চিনতে পারছে কিনা সেগুলো দেখতে পারেন, সে তার নিজের মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করতে পারছে কিনা, তার মধ্যে ধ্বনিসাম্য তৈরি হয়েছে কিনা, এগুলো দেখতে পারে। মূলত ভাবে সমস্ত দিক শিখবেন, বুঝবেন, এবং আত্মস্থ করতে পারবেন কিনা, মানে পারছে কিনা, বাচ্চা পারবেন কিনা বলা ভুল, মানে আমি এটা বাচ্চাদের সম্পর্কে বলছি, এটা আপনার দেখার মধ্যে পড়ে। এবং আপনি যেগুলো এগুলো লক্ষ্য করবেন, এই বয়সে বাচ্চা এগুলো শেখে, এটা মূল মোটিভ আমাদের। তো বাচ্চা শিখছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি সমস্যা হয়, তাকে আপনি গল্প বলার মাধ্যমে, কোনো জিনিস দেখিয়ে শেখার মাধ্যমে, তার থেকে সেটা জানার মাধ্যমে, আবৃত্তি করার মাধ্যমে এগুলোকে বাড়াতে পারেন। এবং এই যে বারবার করে ধ্বনিসাম্য, বাক্যসাম্য, শব্দ বা বর্ণের কথা বলতে চাইছি, বারবার করে বলছি, এগুলো আপনার ব্যাকরণে পড়া তত্ত্ব কথা নয়। একটা 6 থেকে 10 বছরের, আশা করি আপনারা বুঝতে পারবেন বাচ্চার মধ্যে যে গ্রোথটা প্রয়োজন। বর্ণক্রম মানে যে বর্ণে সে কথা বলছে, সে বর্ণ সম্পর্কে কি সে জানে? তার প্রত্যেকটা বর্ণ চেনা দরকার, নইলে শব্দের বানান লিখবে কি করে? এটাকে আমরা বোঝাতে চাইছি। বাক্যের কথা বলতে, সে আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি পড়তে যাই, আমি পড়তে এসেছি, এই কথাটা কি ব্যবহার করতে পারছে? বাক্য কি সঠিকভাবে স্থাপন করতে পারছে? মনের ভাব কি সঠিকভাবে প্রকাশ করতে পারছে? এই জায়গাটা আপনার লক্ষ্য করার বিষয়। সে যদি লক্ষ্য করতে না পারে, তার উপর কাজ করতে হবে আপনাকে। শব্দের ক্ষেত্রে তাই, সে সঠিকভাবে কি উচ্চারণ করতে পারছে? তার শব্দে বানানে কি কোনো ভুল হচ্ছে? সে শব্দের কি এলোমেলো দেখা যাচ্ছে? তার মধ্যে কি কোনো ডিসলেক্সিয়া জাতীয় সমস্যা থাকতে পারে? সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। এবং এটাই শেখার বয়স তার। যদি কিছু সমস্যা হয়ে থাকে, সেটাকে বারবার আপনাকে ঠিক করতে হবে, বাচ্চাকে আত্মস্থ করাতে হবে। দেখে দেখে শোনা বা দেখা এবং শোনা, বাচ্চাকে কোনো একটা বিষয় দেখিয়ে তার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করুন। বাচ্চাকে সেটা বুঝতে পারছে, সে কি সঠিকভাবে শুনছে, তার উপর তাকে কোয়েশ্চেন করুন। তার মানে তার দেখা এবং শোনা দুটো বিষয়কে আপনি কিন্তু এক্সামিন করতে পারলেন, বা যেটাকে কি বলবো, অ্যাসেস করতে পারলেন। ঠিক আছে? তো সেই জায়গাগুলোকে যদি না হয়ে থাকে, সেই বিষয়গুলোকে দেখার চেষ্টা করবেন। বাচ্চা এভাবেই শেখে, তার ভাষার গ্রোথ এভাবেই হয়ে থাকে। আবৃত্তি বলার মাধ্যমে করতে পারেন, গল্প শোনানোর মাধ্যমে করতে পারেন, কারো কাছ থেকে গল্প শোনার মাধ্যমে করতে পারেন। কোনো বাচ্চাকে আপনি বলুন, বলতো কিভাবে এসেছিস আজকে স্কুল থেকে? শুনলাম নাকি খুব বাইরে বৃষ্টি হচ্ছিল, এলিটা কিভাবে? এই যে এলিটা কিভাবে, তার কাছে কিন্তু এটা কি গল্প সমান।
সে কিন্তু আপনাকে বলতে চেষ্টা করবে, খটোমটো কিছু বাংলায় হোক, ভাঙাচোরা কিছু বাক্যে হোক। এই যে খটোমটো ভাঙাচোরা ভাবে নিজের ভাবকে প্রকাশ করার চেষ্টা, পরবর্তী সময় সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এবং এটার উপর আপনাকে নজর দিতে হবে। এভাবেই প্রাথমিক স্তরে বাচ্চা কিন্তু নিজের ডেভেলপমেন্ট গুলো করে থাকে। এবং এটার কিন্তু প্রকাশভঙ্গি আছে, এটা কিন্তু বাচিক দিক একটা, এবং করে দেখার দিক। পরবর্তী সময় যেটা আমরা ভাষার ডেভেলপমেন্টকে দেখতে পারবো, অর্থাৎ ভাষার বিকাশ বা গ্রোথকে দেখতে পারবো, সেটা 11 থেকে 14 বছর বয়সের মধ্যে দেখতে পারবো। এখানে বাচ্চা যেহেতু আন্ডারস্ট্যান্ডিং লেভেল, শব্দ, বাক্য, ধ্বনি সমস্ত কিছু গঠন হয়ে গেছে, এবার বাচ্চার কিন্তু আমরা আম, কাল্পনিক দিকের ওপরে আমরা কিন্তু জোর দিই। কাল্পনিক দিক বলতে সেরকম কাল্পনিক দিক না, মূলত ভাবে যেটাকে আমরা থিওরি বলি, যেটাকে আমরা ভাব বলি, মূলত ভাবে ভাবই বলতে চাইছি। ভাব বলতে যে ইমাজিনেশন পাওয়ারটা, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টের জায়গাটা, ক্রিয়েটিভিটির জায়গাটা, এই জায়গাটায় বোঝাতে চাইছি। খুব ভালো করে বুঝবেন আমরা এতক্ষণ ধরে কি বিষয় পড়ানোর চেষ্টা করছিলাম বলুন তো আপনাদেরকে। একটা থিঙ্কিং লেভেলের না, প্রত্যেকটার একটা, যে কোনো ক্লাসের যেরকম একটা শুরু এবং শেষ থাকে, একটা থিঙ্কিং লেভেলে স্টার্টিং এবং এন্ডিং থাকে। কিরকম হয় বলুন তো? একেবারে নিম্ন স্তরে আপনি একেবারে জানলেন যে জিনিসটা কি, বা দেখলেন, আচ্ছা বাড়ি দেখতে এরকম হয়। আপনি যখন প্রথম বাড়ি দেখেছেন বা প্রথম ফোন দেখেছেন, আচ্ছা ফোনটা দেখতে এরকম হয়। আচ্ছা, এইবার আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কি হবে বলুন তো? আন্ডারস্ট্যান্ড করা, দেখার পরে জায়গাটা চলে আসে আন্ডারস্ট্যান্ড করা, বুঝে দেখা। আচ্ছা, এটাতে আলো জ্বলছে, আচ্ছা এটাতে আলো জ্বললে এটার আর কি কি কাজ করে। এবারে আপনার হয়তো মনে কোনো প্রশ্ন এলো, আপনার মা বা বাবা বলেছিল এখানে গুগল আছে, গুগলের থেকে আপনি সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারেন। তো আপনার কাছে কোনো এরকম প্রশ্ন আসলো, সেটাকে আপনি অ্যাপ্লাই করে দেখলেন, এটা আপনার ক্রিয়েটিভিটি লেভেলে চলে গেল। কিন্তু আপনি নিজে এটা করে দেখছেন। যে কোনো বিষয়কে শোনা বা দেখা, তাকে বোঝা সেকেন্ড স্তর, যেটা আমরা এই একটু আগে প্রাথমিক স্তরের মধ্যে ফেললাম, এবং তার উপর নিজের কর্মসূচি স্থাপন করা, এটা হচ্ছে নিম্ন প্রাথমিকের মধ্যে পড়বে। এটা একটা জটিল স্তর, তবে একটা ক্রিয়েটিভ স্তর। কিরকম ভাবে আপনার হঠাৎ মনে হতে পারে এর মধ্যেই বাচ্চা শিখে কি একেবারে হিস্ট্রি লিখতে শুরু করবে? একেবারেই নয়। তবে যেই বিষয়গুলো আমরা শেখাচ্ছিলাম, এটা প্রপার ইউটিলাইজ করতে পারবে। জোরে জোরে শব্দ না করেও সেটা সঠিক বাক্য বা শব্দের পরিবেশন খাতায় করতে পারবে। দেখবেন, যখন আমরা না, আমিও যখন আগে ছোটবেলায় বই পড়তাম, মা শেখাতো যে এরকম করে আমি ভাত খাই, আমি বাড়ি যাব, রামবনে ফুল পড়ে, এটাকে উচ্চারণ করতে হতো এবং লাইন ধরে বলে বলে যেতাম। এখন কি আমাকে বলার জন্য বা আপনাকে বলার জন্য এইভাবে লাইন ধরে বলছি, 11 থেকে 14 বছরের বাচ্চাদের মধ্যে এই ধরনের তো বলতে হয় না। আপনি নীরবে এটা যেমন পড়তে পারছেন, নীরবে সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, এবং এটাকে মাথায় রাখতে পারছেন। ভাবুন তো, ডে ওয়ানে যখন আপনি ভাষাকে শিখতে শুরু করেছিলেন, বা সিডিপি কে শিখতে শুরু করেছিলেন, বা কথা বলতে শুরু করেছিলেন, এই 3-4টে বিষয় কি একসঙ্গে হওয়া সম্ভব ছিল? বা এই যে আপনার প্রথমে তাহলে কি মনে আসতো বলেন তো? এই যে আমি যদি স্তর এত ভারী নেওয়া যাবে না, এটাকে 11 যদি নিয়ে থাকে, একটা বাচ্চা প্রথমে এক শিখবে, সেটাকে এক লিখতে শিখবে। এই এক এবং ক, এ এবং ক এর আইডেন্টিফিকেশন শিখবে। দেখুন, একটা স্বরবর্ণ এবং একটা ব্যঞ্জন বর্ণ, এটাকে এক বলে, এটাকে উচ্চারণ করতে শিখবে, বাক্যে ইউটিলাইজ করতে শিখবে। আফটার দ্যাট যখনই 11 থেকে 14 বছরে চলে আসে, সে ফুল ফর্মের থেকে একটা জিনিস বা জিস্ট বা থিওরি, যেটা আপনি তাকে বোঝাতে পারছেন, এটা কিন্তু তুলে নিতে পারবে এবং নীরবে পারবে। আমি বোঝাতে পারছি আশা করছি। কি বোঝাতে চাইছি? এখানে বাচ্চা নীরব হয়, নীরবে শেখে, হাতে কলমে কাজ করতে পারে, জটিল বিষয়কে সলভ করতে পারে, আত্মস্থ করতে পারে ভাষার মূল মোটিভকে। যদি ধরুন কোনো একটা থিওরি থেকে বা কোনো একটা গল্প থেকে, থিওরি বারবার বলছি, আপনি সাহিত্য পড়ছেন, কোনো একটা গল্প বা কবিতার থেকে কোনো একটা মূল সার বস্তুকে সে কিন্তু এখান থেকে গ্রহণ করতে পারে, যখন থেকে বাচ্চা এই স্তরে আসে, নিম্ন মাধ্যমিক স্তরে আসে। সেখানে বাচ্চার ভাব প্রকাশ ভঙ্গি কিন্তু একেবারে চিল্লাচিল্লি অহরম দহরম করে হয় না। সে নীরবে পাঠ গ্রহণ করতে পারে, সঠিকভাবে বাক্যকে প্রেজেন্ট করতে পারে, যথাযথভাবে প্রেজেন্ট করতে পারে। এবং এখানে কিন্তু বাচ্চার দেখবেন নাটকের প্রতি, বিভিন্ন ক্রিয়েটিভ জিনিসের প্রতি কিন্তু আগ্রহ বাড়ে। এখানে কেন বাড়ে এটা বলবো, কারণ এই বয়সে আমরা ধরে নিই এটাকে টিনেজারের মধ্যে বাচ্চা পড়ে গেছে, বাচ্চা মেন্টালি গ্রোথ হয়েছে, সে নিজে নিজে কাজ করতে চায়, নিজেকে রিফ্লেক্ট করতে চায়, নিজেকে সকলের সামনে প্রকাশ করতে চায়, নিজের একটা জায়গাকে তৈরি করতে চায়। এর মধ্যে দেখবেন 18-19 বছর বা এখনকার 13-14-15 বছরের বাচ্চাদের দেখবেন যে আমি একজন, এরকম একটা বিষয়কে, এটা তাদের দোষ নয়, কিন্তু এটা তার বয়সের ভঙ্গি। শেখার যে কোনো দিকের ভঙ্গি কিন্তু তার এই বয়সে এটাই হবে।
সেটা সেই সায়েন্সের দিক থেকে হোক না কেন। এখন তো আর মানে শিক্ষাগত জায়গার দিক থেকে বাচ্চাদের প্রকাশ করা যায় না। মানে এখনকার দিনের সাথে যদি আপনি রিলেট করতে চান, আপনি ফেসবুক বা আপনি কোনো সোশ্যাল মিডিয়া সাইট যদি স্ক্রোল করেন, দেখতে পারবেন যে বাচ্চারা নিজেদের জায়গা কিন্তু তৈরি করতে চাইছে। এবার তারা বড়দেরকে এখন যেভাবে দেখছে সেভাবে তৈরি করতে চাইছে। আগেকার দিনে কি হতো, সে বিভিন্ন লেখার মাধ্যমে প্রকাশ করতে চাইছো, দেখো আমি কি সুন্দর একটা কবিতা লিখেছি। আপনারা যদি আমি বাংলা থেকে একটা উদাহরণ দিই, অনেকে রিলেট করতে পারবেন হয়তো। আমি কিছুদিন আগেই একটা এসএলএসটির সাথে পড়াচ্ছিলাম যে ভুলে গেলাম, আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, আহ অমল না কার একটা গল্প, জ্ঞানচক্ষু। অনেকে রিলেট করতে পারবেন। জ্ঞানচক্ষু নামে একটা গল্প রয়েছে, সেখানে জ্ঞানচক্ষুতে বালকটি লিখে তার ছোট মিশুকে দেখাচ্ছে এবং তার কাছে লেখক মানে একটা অন্য পৃথিবীর বস্তু বলে মনে হতো। ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আম, সেখানে দেখা যাচ্ছে বাচ্চাটার লেখাটা তার কাছে কতটা ইম্পর্টেন্ট। সে দিনের শেষে যখন তার মেসো তার লেখাকে পরিবর্তিত করে নিজের মতো করে প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে সে তার জামার খুঁটে নিচ থেকে জামার কাপড়টা তুলে দিয়ে সে চোখ মুছছে এবং বলছে যে কোনোদিন যদি তার লিখতে হয় তাহলে সে নিজে লিখবে, অন্য কাউকে দিয়ে লেখা প্রকাশ করাবে না, তার খারাপ ভালো সব লেখা লিখবে। এটা তার প্রতিষ্ঠা করার পর্ব ছিল। কিন্তু এটা সেই বয়সটা, যেই বয়সটার কথা আমরা এখন বলছি নিম্ন মাধ্যমিক স্তর, যেখানে বাচ্চা নিজেকে প্রকাশ করার জন্য সে লেখাটা তার সহায় হয়েছিল। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া সাইটটা যেমন সহায় হয়, বাচ্চারা নাচে গায়, যাই হোক না কেন, শিক্ষা জগতের সাথে অ্যাকচুয়ালি তাদের রিলেশনটা অনেকটাই কম। বাট ভাষা শিক্ষার ক্ষেত্রে বা অন্যান্য শিক্ষার ক্ষেত্রে এগুলো আমি অ্যাজ আ উদাহরণ হিসেবে ব্যবহার করছি, বাট আপনাদের বোঝার ক্ষেত্রে ওটা অনেকটা বেশি ইজি হবে। কিন্তু আপনার বাচ্চাকে আপনারা ওগুলো শেখাবেন না। এগুলো খুব স্বল্প সময় সাপেক্ষ একটা বিষয়, যেটা সময়ের সাথে আসে এবং চলে যায়। যেটা থেকে যায় সেটা হচ্ছে সমাজের হিতকারী দিক, সমাজের এমন একটা দিক যা সমাজকে এগিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে? আহ স্বল্প সময়ে পাওয়া সাফল্যতা দীর্ঘায়ু খুবই কম হয়। ঠিক আছে? বা আয়ু খুবই কম হয়, জানবেন এটা। যেটা বলার চেষ্টা করছিলাম, তো সেই জটিলতার জায়গাটা কিন্তু এখানে বাচ্চাদের মধ্যে চলে আসে। জটিল বিষয়কে বুঝতে পারে, আত্মস্থ করতে পারে, সে নিজের মতো করে বিষয়কে প্রেজেন্ট করতে চায়। তো এই প্রকাশভঙ্গিটা কিন্তু আপনি নিম্ন মাধ্যমিক স্তরের বাচ্চাদের মধ্যে কিন্তু দেখতে পারবেন। এখানে আপনি যদি বাচ্চাকে কোনো কিছু শেখাতে চান বা কোনো কিছু ব্যক্ত করতে চান, তাকে প্রেজেন্টেশনের মাধ্যমে করতে পারেন। তার থেকে যদি কিছু বিষয়পত্র দেখেন যে আইডেন্টিফাই করতে পারছে যে কিনা বা আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা, তাকে লেখা দিতে পারেন, সে লিখতে পারে। সে বিভিন্ন বিষয়কে বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে। আপনি যদি একটু তাকে সাহায্য করেন, দেখবেন সে একটা বৃহৎ বিষয়কে তৈরি করতে সক্ষম হয়। এরকম একটা জায়গা থেকে সে নীরবে নিজের কার্যসূচি বা কর্মসূচি বা ভাব প্রকাশের জায়গা কিন্তু প্রতিষ্ঠা করতে পারে। মূলত ভাবে বলার বিষয় এটাই। এবং কি বলবো এটাকে, এটাই আমাদের ভাষা শিক্ষার সর্বোচ্চ স্তর বলতে পারেন। তারপরে কি মানুষ ভাষা শেখে না? ভালোর কোনো শেষ হয় না, ডেভেলপমেন্ট বা গ্রোথের কোনো মানে শেষ হয় না। ঠিক আছে? এটা আমরা যেরকম বলি একেবারে জীবন পর্ব থেকে একেবারে মৃত্যু পর্যন্ত যেরকম চলে, তার কাজের ভঙ্গিও কিন্তু সেরকম। তো সেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন যে ভালোর যেহেতু কোনো শেষ হয় না, তার উপরেও আমরা কাজ করব, তার উপরেও আমরা লেখালেখি করব, তার উপর আমরা পিএইচডি করব, তার ভঙ্গিকে আরো বেশি সুমিষ্ট করে তুলবো। একজন 18 বছরের বাচ্চা আপনাকে কত বছরের কতটা সুমিষ্ট ভাবে একটা ভাষাকে বলতে পারবে বা প্রেজেন্ট করতে পারবে? কতজন পারবে? 30% পারবে। বাকিটা তো জীবনের সময় পর্ব আমাদের শেখায়। তো সেই জায়গাটা আপনি বুঝতে শিখবেন, যে সে জায়গা থেকে তার লেখার শৈলী সম্পর্কে ধারণা তৈরি হয়। বিভিন্ন ধরনের টিচিং এইডস এর মাধ্যমে যদি আপনি তাকে পড়ান, তার বুঝতে সেটা সুবিধা হয়, সে সে বিষয়ে কোয়েশ্চেন করে, তাতে তার ভাষার ডেভেলপমেন্ট হয়, তার বিভিন্ন বিষয়ে গ্রোথ হয়, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রোথ হয়, তার উপরে সে নিজে একটা রাইটিং কে লিখতে পারবে। এরকম একটা জায়গায় কিন্তু সে পর্যায়ে পৌঁছাতে পারে। তো বিষয়গুলো হঠাৎ করে অনেকটা বেশি জটিল বলে মনে হলেও বিষয়টা কিন্তু সেরকম কোনো জটিলতার জায়গায় নেই। মূলত ভাবে আমরা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে বাচ্চারা ভাষা কি করে শেখে। এই ভাষা কি কেবলমাত্র ল্যাঙ্গুয়েজের জন্য ভাষা? একেবারেই নয়। ভাষা দিয়েই তো আমরা সায়েন্সকে পড়তে যাই, ভাষা দিয়েই তো আমরা ইংরেজিকেও পড়তে চেষ্টা করি, আত্মস্থ করার চেষ্টা করি, ভাষা দিয়েই তো আমরা অন্যান্য সকল সাবজেক্টকে পড়ি। তাই তো? তার মানে এই ক্লাসটা প্রত্যেকটা পেডাগজিক্যাল সাবজেক্ট যেটা আপনার জন্য রয়েছে সেই প্রত্যেকের জন্য সহায়কারী। মানে
আপনি জিওগ্রাফির ক্ষেত্রেও ভাষার ব্যবহার করছেন, আপনি সায়েন্সের ক্ষেত্রেও ভাষার ব্যবহার করছেন, বাংলার ক্ষেত্রেও করছেন, ইংরেজির ক্ষেত্রেও করছেন। এখানে একটা প্রশ্ন চলে আসে অনেকের যে আমরা তো মাতৃভাষায় শিক্ষা করছি, মাতৃভাষা শিক্ষা গ্রহণের ওপর আমরা কিন্তু পরের দিনে ক্লাসটাকে রাখার চেষ্টা করব। মাতৃভাষা কতটা ইম্পর্টেন্ট এবং ভাষা শিক্ষা কতটা ইম্পর্টেন্ট, এগুলো কেন এতগুলো কথা আপনাদের বললাম। আপনি যদি প্রত্যেকটা বিষয়ে ফেলে ফেলে দেখতে চান, ফেলে ফেলে দেখতে পারেন, মানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ভাষার এই ভঙ্গি কি কাজ করছে, আপনি দেখবেন সত্যিই কাজ করছে। প্রথমেই আগে স্তরটা আসে ভাষা স্তর। আপনি প্রপারলি ভাষাকে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন? যদি আন্ডারস্ট্যান্ড করতে পেরে থাকেন, তারপর কিন্তু গিয়ে আপনি কোনো বিষয়কে ইন্ডিভিজুয়ালি শিখতে শুরু করেন। যেমন এই নিম্ন প্রাথমিক স্তরে আমরা এসে কিন্তু বিভিন্ন সাবজেক্টকে বিভিন্ন ভাষায় বলছি, বিভিন্ন সাবজেক্টকে পড়তে শুরু করব এবং আমরা সেখানে বিভিন্ন ধরনের টার্ম পড়বো। কিন্তু এই প্রত্যেকটা বিষয়কে আত্মস্থ করার জন্য কি প্রয়োজন বলুন তো? আপনার শুরুর দিনে শেখাগুলো প্রয়োজন। আপনার শব্দের, বাক্যের আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাকে প্রয়োজন, আপনার শব্দের সঠিক উচ্চারণকে প্রয়োজন, শব্দ কাকে বলছি সেটাকেও হয়তো জানা প্রয়োজন, আহার কাকে বলছি সেটাকে জানা প্রয়োজন, সাংকেতিকতার দিকগুলোকে প্রয়োজন শোনা। এই প্রত্যেকটা জায়গাকে সলভ করে যখন আসেন আপনি, তারপর আপনি কিন্তু আসেন এমন একটা জায়গায় যেখানে নীরবে একটা লাইনকে আপনি পুরো আত্মস্থ করতে পারছেন, ভাষাকে আত্মস্থ করতে পারছেন, আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, নিজের জ্ঞানকে বাড়াতে পারছেন, গ্রোথ করতে পারছেন এবং সেটাকে ইউটিলাইজ করতে পারছেন। এই জন্য ভাষার স্তরগুলো আমাদের জানা দরকার। আপনি কিভাবে ভাষা শিখছেন সেটা জানা দরকার এবং তারও ঊর্ধ্বে আপনি যেটা জানবেন যে আপনারা ভাষা তখনই আত্মস্থ, মানে কোনো একটা বিষয় তখনই আপনার কাজে লাগে, কোনো একটা জ্ঞান তখনই আপনার কাজে লাগে যখন সেটা আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন এবং যখন সেটা আপনার ল্যাঙ্গুয়েজে হয়। আপনি যদি বলেন যে আমি ইংরেজিতে পড়েই এখন সমস্ত কিছু বুঝতে পারি, আপনার মন বাংলায় কথা বলে, আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে আপনি সেটাকে বুঝতে পারবেন। বিষয়গুলো অনেকটা প্রথম দিকে জটিল বলে মনে হবে, ধীরে ধীরে আপনারা যখন ক্লাসগুলো করবেন তখন আপনাদের কাছে সহজ মনে হবে। মানুষের মন কিন্তু অতটাও সহজে কথা বলে না যতটা আমরা মনে করি। তাই মনের বিভিন্ন পরতগুলো জানতে শিখুন, বুঝতে শিখুন, মস্তিষ্কের সাথে কানেক্ট করতে শিখুন এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে শিখুন। আশা করছি ক্লাসেসগুলো আপনাদের হেল্পে কাজে লাগবে। প্রত্যেকটা পেডাগজি ক্লাসেস ক্ষেত্রে আপনি জানবেন, প্রত্যেকটা পেডাগজি ক্লাস যেগুলো আমি আপনাদের জন্য নিয়ে থাকি সেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো নিজের মাইন্ডসেটকে একটু স্থিরতার সাথে এক জায়গায় নিয়ে আমরা প্রত্যেক দিনে ক্লাস করতে বসবো। খুব সহজ ভাষায় গল্পের ছলে আপনাদের কথাগুলো বলার একটাই কারণ, আমি যখন আপনাকে পয়েন্ট আউট করে কোনো বিষয় একটা দাগিয়ে দেব বা বুঝিয়ে বলার চেষ্টা করব, তখন আপনাদের সেই নির্দিষ্ট কিছু বিষয় ঘুরবে মাথার মধ্যে। কিন্তু যখন আমি একটা লেকচার মেথডে কোনো একটা বিষয়কে প্রেজেন্ট করব, তখন আপনাকে জানবেন যে আপনাকে পুরোটা শুনতে হবে, কারণ আপনি একজন টিচার। আপনাকে পুরো পরিবেশটা, ক্লাসের পরিবেশটাকে দেখতে হবে, 40 জন স্টুডেন্টকে দেখতে হবে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে কার সমস্যা হচ্ছে, সে কোন পর্যায়ে রয়েছে ভাষা শেখার, সেখান থেকে আপনাকে উন্নত করতে হবে। তাই আপনাকে কিন্তু পড়তে হবে, জানতে হবে এবং একের অধিক দুটো কথা আপনাকে কিন্তু এখানে শুনতে হবে। আমি বোঝাতে পারলাম? আশা করছি একটু খটোমটো হলেও বিষয়গুলো, আমার মনে হয়েছে আজকে ক্লাসটা কোথাও গিয়ে লজিকের ঊর্ধ্বে গিয়ে কোথাও গিয়ে একেবারেই ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেবল হয়ে গেছে, পয়েন্টস এর জায়গা থেকে কোথাও গিয়ে পুরোটাই আলোচনার জায়গায় হয়েছে। আমি শুধু আপনাকে এইটুকুনি বলতে পারি, এইটুকুনি আলোচনা যদি আপনি বুঝতে পারেন, পরের দিনে এই ক্লাসটা করা এবং পুরো ভাষা স্তরকে বোঝা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে, বা ভাষা থিওরিকে পড়া। সো আজকে থিওরি ক্লাস আমরা এই অবধিই রাখছি। এটা বাংলার একটি থিওরি ক্লাস ছিল, অর্থাৎ ভাষার বা ল্যাঙ্গুয়েজের একটি থিওরি ক্লাস ছিল। এই ল্যাঙ্গুয়েজ বলতে আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছি, হিন্দি, ইংরেজি, সংস্কৃত, বাংলা। এই ল্যাঙ্গুয়েজের যেই অঙ্ক আপনি ইংরেজিতে করুন বা বাংলায় করুন, অঙ্কের হিসেব কিন্তু একই আসে। ব্যাপারটা হচ্ছে সেরকম, আমি আপনাকে যে ভাষাই পড়িয়ে থাকি না কেন, সেই প্রত্যেকটা ভাষা যেগুলো ইন্ডিয়াতে ব্যবহৃত হয় এবং যার জন্য আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছেন, সেই প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই একই নিয়ম নির্দিষ্টভাবে খাটে। আমি আশা করছি বোঝাতে পারবো। ক্লাস হয় সোম, বুধ, শুক্র। আশা করছি ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে সকলের ঊর্ধ্বে, এবং পরীক্ষা আপনারা সঠিকভাবে প্রেজেন্ট করতে পারবেন। যদি কিছু কোয়েশ্চেন থাকে টেলিগ্রাম গ্রুপে করতে পারেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ। আজকে ক্লাস আমরা এই অবধি রাখবো। অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন।
চ্যানেলের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। চ্যানেলটি আমার নিজের স্বার্থে তৈরি করা। স্বার্থটা হচ্ছে আহ খুব পলিটিক্যাল একটা দিকের থেকে সরে আসা এবং সরাসরিভাবে আমার স্টুডেন্টসদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা। আমি যেটা খুব সহজে পাইনি, আপনারা যেন সেটা খুব সহজে পেতে পারেন, এইটুকুনি আমার চেষ্টা। যদি কারো সাহায্য লেগে থাকে, যদি একজনেরও সাহায্য লেগে থাকে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। অবশ্যই ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলের সাথে যুক্ত হতে সাহায্য করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের সাহায্যে। অবশ্যই ফ্রি চ্যানেল, কোনো পিডিএফ আমরা প্রোভাইড করি না। সোম বুধ শুক্র রেকর্ডেড ভার্সনে সপ্তাহে 3 দিন দুপুর 2টোর সময় আপনি কিন্তু ক্লাসেসগুলো পাবেন। নমস্কার সকলকে। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নেক্সট ভিডিওতে। এবং বারবার বারবার করে বলবো একটি কথা, যে পড়াশোনার মধ্যে থাকুন, নেগেটিভিটির মধ্যে যাবেন না, পজিটিভিটির সাথে এগিয়ে যাবেন। নমস্কার। আজকের ক্লাস এই অবধি।